আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ভার্সিটি মাস্টার ক্লাসের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটির চ্যাপ্টার 4 এর আজকের লেকচার 3 তে। তো আজকের লেকচার 3 তে আমরা কি পড়বো বলতো? আমরা চ্যাপ্টার 4 এর অলরেডি দুইটা লেকচার পড়ে ফেলেছি এবং আমরা অলরেডি আমাদের এইচটিএমএল এর বেসিক কনসেপ্ট, আমাদের ওয়েবসাইট কিভাবে কাজ করে এই জিনিসগুলো পড়েছি এবং গত লেকচারে আমরা লিস্ট পড়েছি। হ্যাঁ, লিস্ট। তো আজকের লেকচারে আমরা পড়বো হাইপারলিংক, ছবি এবং টেবিল। ওকে, তো চলো দেখি কি আসে আমাদের। কি আছে আমাদের? তো আমাদের টাইপ 3 বা টপিক 3 তে আমাদের আছে হাইপারলিংক, ইমেজ এবং টেবিল। এবং অ্যাজ অলওয়েজ এটাতে আর কি কোয়েশ্চেন একটু কমই আসে দেখা যাচ্ছে, বাট এখানে এই তিনটা টপিক মিলে মোটামুটি ইম্পর্টেন্ট আর কি। আর এটা খুব ইম্পর্টেন্ট, ওয়েব ডিজাইন ও পাবলিশিং। তো আমরা শুরুতে বলেছি চ্যাপ্টার 4 এর একদম প্রথমের কথাগুলো আর একদম শেষের কথাগুলো থেকে কোয়েশ্চেন অনেক বেশি আসে। হ্যাঁ, মাঝখানের যে টেকনিক্যাল পার্ট এইচটিএমএল, সেখান থেকে দেখা যায় কোয়েশ্চেন একটু কমই আসে। বাট যাই হোক, কোয়েশ্চেন কম আসে বেশি আসে এটা দিয়ে আসলে টু বি অনেস্ট আমার মতে আর কি তোমাদের এরকম সেন্সাস বা ইয়া করা উচিত না। কারণ কোয়েশ্চেন কম আসে কম আসে, আসে না আসে না, তুমি যেবার পরীক্ষা দিতে গেলে একটা কোয়েশ্চেন চলে আসলো কি করবা? তাই না? তো ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, তো তোমাকে আসলে প্রিপারেশন পুরাটারই নিতে হবে, তাই তো হয় নাকি? আমরা পুরাটার প্রিপারেশনই নেই। আচ্ছা, তো চলো আমরা শুরু করি আমাদের প্রথম টপিক আজকের, হাইপারলিংক, ইমেজ এবং টেবিল। তো হাইপারলিংক, ইমেজ এবং টেবিলে আমরা যদি দেখি আমাদের রাজশাহী ইউনিভার্সিটি আমাদের গুচ্ছতে কোয়েশ্চেন্স আসে। হ্যাঁ, কোয়েশ্চেন্স আসছে। তো আমরা টপিকটার মধ্যে যদি যাই, একটু খেয়াল করো যে হাইপারলিংক মানে হচ্ছে লিঙ্ক। আমি গত ক্লাসের শেষের দিকে তোমাদেরকে বলেছিলাম যে হাইপারলিংক মানে হচ্ছে লিঙ্ক। এইচটিএমএল এর জগতে সবকিছুই হাইপার নাকি? তো লিঙ্ক মানেই হচ্ছে হাইপারলিংক। তো এইচটিএমএল এটা হচ্ছে আসলে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ নাকি? তো যদি আমরা দুইটা এইচটিএমএল ফাইল, মনে করো একটা এইচটিএমএল ফাইল হচ্ছে এইচটিএমএল1 আর একটা এইচটিএমএল ফাইল হচ্ছে এইচটিএমএল2, তো আমরা যদি দুইটা এইচটিএমএল ফাইলের মধ্যে লিংক ক্রিয়েট করি তাহলে সেটাকে আমরা বলি হাইপার লিংক। ওকে, দুইটা হাইপার টেক্সটের মধ্যে যে লিংক তাকে বলে হাইপার লিংক। মানে ফর এক্সাম্পল এইচটিএমএল1 এর মধ্যে এমন একটা জায়গায় একটা কিছু আছে, হ্যাঁ, যে সেখানে তুমি যদি ক্লিক করো তাহলে তোমাকে এইচটিএমএল2 তে নিয়ে যাবে এইচটিএমএল1 থেকে। বা এইচটিএমএল2 তে কোনো একটা বাটন আছে, ওই বাটনটাতে ক্লিক করলে তোমাকে এইচটিএমএল1 এ নিয়ে যাবে, বুঝছো? বা এরকম একটা এইচটিএমএল এর সাথে আরো 10টা এইচটিএমএল এর লিংক থাকতে পারে। এই জিনিসটাকে আমরা বলবো হাইপার লিংক। তোমরা চিন্তা করে দেখো, তোমরা যে কোনো ওয়েবসাইটে গেলেই অনেক মানে অনেক জায়গায় তোমরা আসলে ক্লিক করো, রাইট? বিভিন্ন ওয়েবসাইটে ক্লিক করো বা মোবাইল ইউজ করলে টাচ করো, যেটাই করো, একটা বাটনে ক্লিক করলে তোমাকে আরেকটা ওয়েব পেজে নিয়ে যায়, নতুন ওয়েব পেজ দেখায়, তাই না? বা একটা বাটনে ক্লিক করলে একটা মেনু ওপেন হয়, সেই মেনুর মধ্যে লেখা থাকে যে মনে করো উদ্ভাসের ওয়েব পেজে, উদ্ভাসের ওয়েবসাইটে গেলে আমাদের কি থাকে যে প্রোগ্রাম সমূহ, হ্যাঁ, এরকম এরকম কয়েকটা থাকে, জয়েন নাও থাকে। তো ওই যে উপরে যে মেনু থাকে কয়েকটা, তো তার মধ্যে ক্লিক করলে তোমাকে এক একটা ওয়েব পেজে নিয়ে যায়, তাই না? তো এটাই আর কি, দেখো যে আমাদের একটা এইচটিএমএল ফাইল মানেই তো একটা ওয়েব পেজ, রাইট? তো একটা ওয়েব পেজ থেকে আরেকটা ওয়েব পেজে নিয়ে যায় যে লিংকের মাধ্যমে, সেটাকে আমরা বলতেছি হাইপার লিংক। এখন এই লিংকটা কিভাবে ক্রিয়েট করে? তুমি যদি এভাবে লেখো যে এ এইচ রেফ, তারপর যদি তুমি ইয়েটা দিয়ে দাও, ইউআরএলটা দিয়ে দাও। হ্যাঁ, দেখো এই যে এ এইচ রেফ তারপর হচ্ছে ইউআরএল, অর্থাৎ এম এ ট্যাগটা মানে হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ। এ ট্যাগটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ, অর্থাৎ এ ট্যাগের মাধ্যমে আমরা হাইপারলিংক ক্রিয়েট করি। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ। এই এ ট্যাগের মাধ্যমে আমরা হাইপারলিংক ক্রিয়েট করি। তো এই এ ট্যাগটা দিয়ে আমরা যদি ভিতরে একটা এইচ রেফ দিই, এইচ রেফ মানে হচ্ছে হাইপারলিংক রেফারেন্স। এইচ রেফ মানে হচ্ছে হাইপারলিংক রেফারেন্স। হ্যাঁ, তো আমরা যদি এভাবে দিয়ে দিই যে এ এইচ রেফ এবং তার ভিতরে যদি আমরা ইউআরএলটা দিয়ে দিই যে কোথায় নিয়ে যাবে, ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমাদের ক্লিক করলে ওখানে নিয়ে যাবে। তারপর আমরা কন্টেন্টের মধ্যে দিয়ে দিব হচ্ছে আমাদের কিছু লেখা, কন্টেন্টের মধ্যে লিংক টেক্সট, এবং তারপর শেষ করে দিব। তাহলে এই জিনিসটা দেখতে কিরকম দেখাবে? দেখো আমরা লিখছি কি, আমরা লিখছি হচ্ছে লিংক টেস্ট। তাহলে আমরা যখন ব্রাউজারে এটা ওপেন করব, আমাদের ব্রাউজারে এরকম দেখাবে, লিংক টেস্ট লেখাটা দেখাবে। হ্যাঁ, এবং তার নিচে একটা আন্ডারলাইন থাকবে। হ্যাঁ, এবং যখন আমরা এটা ক্লিক করব, হ্যাঁ, আমরা যখন এটা ক্লিক করব, মাউস মাউস নিয়ে যেয়ে যখন এখানে আমরা ক্লিক করব, মাউস নিয়ে যেয়ে যখন আমরা এখানে ক্লিক করব, আমাদের কোথায় নিয়ে যাবে? মাউস নিয়ে এটা ক্লিক করলে আমাদের কোথায় নিয়ে যাবে? আমাদের ইউআরএল এ নিয়ে যাবে, আমরা যে ইউআরএলটা দিব। ফর এক্সাম্পল, আমি এই কন্টেন্টের ভিতরে এখানে লিখলাম উদ্ভাস, কিন্তু ইউআরএল দিলাম হচ্ছে উন্মেষের। তাহলে ক্লিক করলে আমাকে উদ্ভাসে নিয়ে যাবে না উন্মেষে নিয়ে যাবে? অ্যান্সার হচ্ছে আমাকে উন্মেষে নিয়ে যাবে, বিকজ লিংক তুমি যেটা দিবা, ইউআরএল তুমি যেটা দিবা, নিয়ে যাবে সেখানে। বাট ডিসপ্লে করবে কি, যে সামনে দেখাবে কি? লিংকটা যে ক্লিক করবে, ক্লিক করার জন্য মাউসটা নিবা যেখানে, সেখানে দেখাবে কি? এখানে যেটা লিখবা, সো তুমি দেখাবে একটা, নিয়ে যাবে আরেক জায়গায়। এভাবে কিন্তু ফিশিং করে, রাইট? আমরা হয়তো অনেক জায়গায় অনেক ট্রাস্টেড ওয়েবসাইটে যাওয়ার জন্য অনেক লিংক ক্লিক করি, বা অনেক জায়গায় অনেক লিংক ক্লিক করি, রাইট? অনেক বাটন ক্লিক করি।
তো অনেক সময় দেখা যায় যে ওই লিঙ্ক গুলো আসলে সেফ না, আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ ওখানে ফেসবুকের লোগো দেওয়া, ক্লিক করলে ফেসবুকে নিয়ে যাবে, বাট না, সে হয়তো তোমাকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে গেল যেটা দেখতে ফেসবুকের মতোই। তো তুমি অন্য একটা ওয়েবসাইটে তুমি তোমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলা, তাহলে কিন্তু সেটা তুমি ফেসবুকে দিলা না, ফেসবুকে লগ ইন করলা না। ওইখানে যদি তুমি ইউজার নেম পাসওয়ার্ড লিখে দাও, তাহলে কিন্তু যেই ওয়েবসাইটে তোমাকে নিয়ে গেছে, যে ফিশিং ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটের মালিকের কাছে তোমার ইউজার নেম পাসওয়ার্ড চলে যাবে। সে কিন্তু তোমার চাইলে তোমার ফেসবুক অ্যাকাউন্টের দখল নিয়ে নিতে পারে, হ্যাক করে ফেলতে পারে, বুঝছো? সো এর জন্য এরকম ফিশিং থেকে বেঁচে থাকার জন্য জিনিসটা মাথায় রাখবা যে যা দেখাবে ভিতরে যে তাই আছে ব্যাপারটা তা না, মানে বাইরে দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাটের মতো আর কি, ঠিক আছে? যে তোমাকে যেটা দেখাবে, যেটা শো করবে সেটাই যে আসলে লিঙ্ক তা না। এই কারণে ব্রাউজার গুলোতে তুমি যখন মাউস নিয়ে যাবা, মাউস নিয়ে গেলে ব্রাউজারের নিচে এই জায়গায় দেখা যায়, এই জায়গায় লেখা থাকে যে এটা এটা কোথায় নিয়ে যাবে, বুঝছো? এরকম ব্রাউজারের নিচে বাম পাশে এরকম দেখায় যে এই লিঙ্কটা ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, বুঝছো? এটা তোমরা খেয়াল করে দেখো। তো আমরা এটা নিয়ে একটু পড়ি যে হাইপার লিঙ্কের মধ্যে কি আছে। দেখো এটা একটা এক্সাম্পল দেই, যে আমরা একটা H1 দিয়ে লিখলাম ওয়ান অফ দা উদ্ভাস ব্রাঞ্চ, ওয়ান অফ দা উদ্ভাস ব্রাঞ্চেস, ঠিক আছে? ওয়ান অফ দা উদ্ভাস ব্রাঞ্চেস লিখে তারপর আমরা হচ্ছে একটা প্যারাগ্রাফ স্টার্ট করলাম, তার মধ্যে বোল্ড করে লিখলাম ব্রাঞ্চ অ্যাড্রেস। তারপর আমরা আরেকটা প্যারাগ্রাফ স্টার্ট করলাম। বাই দ্য ওয়ে, যেহেতু এখানে প্যারাগ্রাফ নিছি, লাইন ব্রেকটা না দিলেও হইতো, হ্যাঁ? যদি লাইন ব্রেক দাও একটা এক্সট্রা লাইন ব্রেকেট হবে, হ্যাঁ এক্সট্রা, মানে প্যারাগ্রাফ নিজেই পরের লাইনে নিয়ে যেত, আলটিমেটলি প্যারাগ্রাফ তো ব্লক এলিমেন্ট, আর বিআর দিলে আবার এক্সট্রা আরেকটা লাইন ব্রেক, ঠিক আছে? তারপর আবার প্যারাগ্রাফ দিয়ে মালিক টাওয়ার 6th ফ্লোর অপোজিট ফার্মগেট পুলিশ বক্স, ফার্মগেট ঢাকা 1215, এটা হচ্ছে আমাদের উদ্ভাসের অ্যাড্রেস। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা সিম্পল ওয়েব পেজ, এখানে কোনো হাইপার লিঙ্ক আছে? এখানে কোনো হাইপার লিঙ্ক নাই, তাই না? এখানে কোনো হাইপার লিঙ্ক নাই, এগুলো আমরা পড়ছি। এটার আউটপুট কি হবে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, তুমি বলতে পারবা যে এটা ভাই H1 তাহলে অনেক বড় হবে, প্যারাগ্রাফের ভিতর বোল্ড হবে, তারপর এটা নর্মাল প্যারাগ্রাফ, রাইট? এটাকে যদি আমরা এইভাবে মানে ইয়ে করে ফেলি, মানে চেঞ্জ করে ফেলি, দেখো আমরা একটা প্যারাগ্রাফ লিখলাম, লিখে ফার্স্টে লিখলাম হচ্ছে যে href udbhash.html মালিক টাওয়ার অ্যাড্রেস। তার মানে কি দেখাবে এখানে? হচ্ছে মালিক টাওয়ার অ্যাড্রেস দেখাবে, কিন্তু ক্লিক করলে কোথায় নিবে? মালিক টাওয়ার বা এরকম কিছুতে নিবে না, উদ্ভাসের ওয়েবসাইটে নিয়ে যাবে। হ্যাঁ, এই যে মালিক টাওয়ার অ্যাড্রেস, এই লেখাটা দেখাবে, এই যে আমাদের অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কন্টেন্ট হিসেবে আমাদের এই যে মালিক টাওয়ার অ্যাড্রেস আছে, এই কথাটা এখানে দেখাবে। একটা আন্ডারলাইন থাকে লিঙ্কে বাই ডিফল্ট, তুমি যখন লিঙ্ক ক্রিয়েট করবে একটা আন্ডারলাইন দেখায়, তাই না? নীল কালার হয় লিঙ্ক, বাই ডিফল্ট ব্লু কালার হয়, তোমরা হয়তো দেখছো। আর যখন তুমি ক্লিক করে ফেলো তখন সেটা হচ্ছে পার্পল ভায়োলেট এরকম একটা কালার হয়। হ্যাঁ, ভায়োলেট টাইপের একটা কালার হয়, বুঝছো? একটা লিঙ্ক যখন আনইউজ থাকে, আনভিজিটেড থাকে, তোমরা গুগলে সার্চ দিলে দেখবা, গুগলে সার্চ দিলে লিঙ্ক গুলো নীল কালারের থাকে, বাট তুমি যখন একবার ক্লিক করো, একবার ওই লিঙ্কটা ভিজিট করো, তখন ওইটা কিন্তু বাই ডিফল্ট ভায়োলেট কালার হয়ে যায়। এটা হচ্ছে তোমাকে বোঝানোর জন্য যে কোন কোন লিঙ্ক তুমি আসলে ভিজিট করছো, ঠিক আছে? সো ব্লু হচ্ছে আনভিজিটেড আর ভায়োলেট হচ্ছে ভিজিটেড। ওকে, তো এই মালিক টাওয়ারে তুমি যদি ক্লিক করো তাহলে তোমার কোথায় নিয়ে যাবে এখন বলো তো? ক্লিক করলে কোথায় নিয়ে যাবে? udbhash.com এ নিয়ে যাবে, ঠিক আছে? udbhash.html একটা HTML ফাইল আছে, ওই HTML ফাইলটা ওপেন হবে। ওকে, একটা udbhash.html, এটা হচ্ছে আমাদের সেই udbhash.html। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের udbhash.html, এই ফাইলটাকে আমরা বলতেছি আমাদের udbhash.html, এই যে এই ফাইলটা। তাহলে দেখো এখানে তুমি যদি মালিক টাওয়ার ক্লিক করো তাহলে তোমাকে নিয়ে যাবে কোথায়? মালিক টাওয়ার ক্লিক করলে তোমাকে নিয়ে যাবে কোথায়? এই ফাইলটা, এই ফাইলটার মধ্যে ডিটেইলস অ্যাড্রেস আছে, ঠিক আছে? আর তার নিচে আবার কি লেখা আছে? udbhash.com দিস টেক্সট। তো দিস টেক্সটের মধ্যে যদি ক্লিক করো, দিস টেক্সট এটাতে ক্লিক করলে তোমাকে নিয়ে যাবে উদ্ভাসের ওয়েবসাইটে। সো দিস টেক্সট ইজ আ লিংক টু আ পেজ টু দা অন দা উদ্ভাস, ঠিক আছে? তার মানে তোমরা কি বুঝতে পারছো? এটা একটা HTML ফাইল, মনে করো এটার নাম দিলাম সামথিং, হ্যাঁ, আর এটা হচ্ছে udbhash.html। তাহলে এই 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 ফাইলটাতে, এই HTML ফাইলটাতে আমাদের udbhash.html ফাইলটা হাইপার লিংক করা আছে, তাই না? এই ফাইলটাতে আমাদের udbhash.html ফাইলটা হাইপার লিংক করা আছে, বা এই লিংকটা আমরা বলতে পারি হাইপার লিংক করা আছে। ওকে, তাহলে এরপর দেখো আমরা HTML এ ইমেজ অ্যাড করতে পারি। ওকে, আমরা লিংক এবং ইমেজ এই দুটোর একসাথে एग्जांपल দেখবো আমরা ল্যাপটপে ইনশাআল্লাহ। তো দেখো আমরা HTML এ ইমেজ অ্যাড করতে পারি, যে ইমেজ সোর্স ইকুয়ালস টু URL। হ্যাঁ, ইমেজ সোর্স ইকুয়ালস টু URL। তো যখন আমরা ইমেজ অ্যাড করব, ইমেজ অ্যাড করার জন্য আমাদের ট্যাগ হচ্ছে IMG। ইমেজ অ্যাড করার জন্য আমাদের ট্যাগ হচ্ছে IMG। সো এই IMG ট্যাগ দিয়ে আমরা ইমেজ অ্যাড করব। মনে রাখবা ইমেজ না, কিন্তু ইমেজ নামে কোনো ট্যাগ নাই, IMG, ইমেজ নামে কিন্তু কোনো ট্যাগ নেই। একইভাবে আমরা এ ট্যাগে, মানে অ্যাঙ্কর ট্যাগে যেরকম href দিছিলাম, href হাইপারলিংক রেফারেন্স, এটার শর্ট ফর্ম href, তেমনি ভাবে ইমেজ যখন আমি অ্যাড করব, ইমেজের তো একটা সোর্স দিতে হবে, যে কোন ইমেজটা আমার আমার মানে আমার কম্পিউটারের ভিতর অমুক ফোল্ডারে যে এই নামের ইমেজ, তাহলে এটা একটা সোর্স, বা ওয়েবসাইটে অমুক ওয়েবসাইটের অমুক ইমেজটা, তাহলে এটা একটা সোর্স। ইমেজের ওই সোর্সটা আমাকে দিয়ে দিতে হবে। এবং এখানেও খেয়াল করবো যে সোর্স কিন্তু SRC, এটা কিন্তু সোর্স না,
এটা কিন্তু সোর্স না, হ্যাঁ এটা কিন্তু ভুল করে স্টুডেন্টরা, এটা কিন্তু এসআরসি, এটা কিন্তু সোর্স না। দিয়ে এরপর এখানে তুমি ইউআরএল দিয়ে দিবা, ইউআরএল দিয়ে দিবা বা পাথ দিয়ে দিবা, হ্যাঁ পাথ দিয়ে দিবা। পাথ মানে হচ্ছে তোমার তোমার ডিভাইসের ভিতর হার্ড ডিস্কের মধ্যে যে স্টোরেজের পাথ আর কি, হ্যাঁ অমুক অমুক ফোল্ডারের ভিতর অমুক জায়গায় আছে ইমেজটা, এটা আর কি দিয়ে দিবা। হ্যাঁ তাহলে এই হচ্ছে আমাদের ইমেজ অ্যাড করার নিয়ম, খুবই সহজ। ইমেজ অ্যাড করার জন্য এক্সট্রা কিছুই লাগে না, হ্যাঁ জাস্ট আইএমজি ট্যাগ দিয়ে দিয়ে দিলে হয়। তো তোমাদের কাছে দুইটা কোয়েশ্চেন, এক হচ্ছে যে আমরা একটু আগে যে হাইপার লিঙ্ক পড়লাম আর এখন যে ইমেজ পড়লাম, হ্যাঁ এরা কি কন্টেইনার ট্যাগ নাকি এমটি ট্যাগ? আমাকে একটু চিন্তা করে বলো তো। অলরেডি তোমার সামনে ইমেজ ট্যাগটা খোলা আছে এবং হাইপার লিঙ্কের অ্যাঙ্কর ট্যাগটাও তোমরা দেখছো, এটা কি কন্টেইনার ট্যাগ নাকি এমটি ট্যাগ বলো তো? আচ্ছা অ্যান্সার হচ্ছে যে এরা আসলে একই জিনিস না আর কি। হ্যাঁ হাইপার লিঙ্কের যে অ্যাঙ্কর ট্যাগ সেটা হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ, তাই না? এটা একটা কন্টেইনার ট্যাগ যেটার মাঝখানে কন্টেন্ট আছে। আমরা যখন অ্যাঙ্কর ট্যাগ স্টার্ট করব, হ্যাঁ আবার অ্যাঙ্কর ট্যাগ শেষ করব, হ্যাঁ তার মাঝখানে কন্টেন্ট থাকবে, রাইট? এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। বাট ইমেজ ট্যাগটা একটা এমটি ট্যাগ, ইমেজের সোর্স দিয়ে দিবা শেষ। ইমেজে কিন্তু কোনো লেখা নেই, কোনো কন্টেন্ট নেই, মানে এরকম কিন্তু কিছু নাই ইমেজে। আমি যদি লিখি যে ইমেজ ট্যাগ শুরু হবে আবার ইমেজ ট্যাগ শেষ হবে, মাঝখানে কিছু কথা লিখবে, এরকম কিন্তু না। ইমেজটাই কিন্তু এরকম কিছু নাই, বুঝছো? এরকম কোনো কন্টেন্ট নাই, কোনো ক্লোজিং ট্যাগ নাই। ইমেজ একটা ইমেজ একটা কি বলতো, ইমেজ একটা এমটি ট্যাগ, ইমেজ একটা এমটি ট্যাগ, মনে থাকবে? ইমেজ একটা এমটি ট্যাগ। এবং এই হাইপার লিঙ্ক এটা হচ্ছে একটা ইনলাইন ট্যাগ, হাইপার লিঙ্ক এটা হচ্ছে একটা ইনলাইন ট্যাগ, আর ইমেজ এটাও একটা ইনলাইন ট্যাগ। ওকে, হাইপার লিঙ্কও একটা ইনলাইন ট্যাগ, ইমেজও একটা ইনলাইন ট্যাগ, ঠিক আছে? এটা মাথায় রাখবে। ইমেজ একটা ইনলাইন ট্যাগ। আচ্ছা তো চলো আমরা হচ্ছে দেখি যে ইমেজ অ্যাড করলে কি হয় আর কি। হ্যাঁ তো বুঝতে পারতেছি ইমেজ অ্যাড করলে এরকম একটা ইমেজ অ্যাড হবে। অফকোর্স আমরা অনেক জায়গায় ইমেজ অ্যাড করতে চাই। হ্যাঁ তো এখানে একটু দেখো ইমেজের কিছু অ্যাট্রিবিউটস আছে। হ্যাঁ অ্যাট্রিবিউট গুলা কি কি? একটা হচ্ছে হাইট, তুমি ইমেজের হাইট বলে দিবা। এটা হচ্ছে উইডথ, ইমেজের উইডথ বলে দিবা। সো বাই ডিফল্ট তুমি যদি এভাবে লেখো যে হাইট হাইট ইকুয়ালস 10, তাহলে এটা কিসে হবে বলো তো? কিছু যদি না বলো তাহলে এটা পিক্সেলে হবে। মানে তুমি চাইলে বলে দিতে পারো পিক্সেল, যে হাইট ইকুয়ালস টু 10 px। ওকে, তুমি চাইলে পিক্সেলে বলতে পারো। ভি স্পেস, ইমেজের উপরে কতটুকু জায়গা? এইচ স্পেস, ইমেজের বামে ও ডানে, এইচ মানে হরাইজন্টাল দুই পাশে, হ্যাঁ আর ভি মানে ভার্টিক্যাল উপরে নিচে। সো ভি স্পেস মানে হচ্ছে ইমেজের উপরে নিচে কি পরিমাণ জায়গা খালি রাখতে হবে, এইচ স্পেস মানে হচ্ছে ইমেজের ডানে বামে কি পরিমাণ জায়গা খালি রাখতে হবে। অল্ট, অল্ট মানে হচ্ছে অনেক সময় যদি নেট স্লো হয় বা তোমার ব্রাউজারটা যদি ইমেজ সাপোর্ট না করে, তুমি হয়তো পিএনজি টাইপের ইমেজ দিছো, তোমার ব্রাউজার পিএনজি ইমেজ সাপোর্ট করে না, হইতে পারে আর কি, কথার কথা সব ব্রাউজারই পিএনজি সাপোর্ট করে অফকোর্স, বাট বলতেছে আর কি যে তোমার ব্রাউজার হয়তো শুধু জেপিজি ইমেজ সাপোর্ট করে, জেপিজি ইমেজ সে পিএনজি সাপোর্ট করে না। তাহলে কি হবে, যে তুমি যখন পিএনজি একটা ইমেজ আপলোড দিবা ওই ইমেজটা কিন্তু দেখাবে না, শো করবে না। তোমরা অনেক সময় অনেক ব্রাউজারে গেলে এরকম হয়তো দেখবা যেরকম একটা বক্স খালি থাকে, উপরে একটা এরকম বক্স থাকে, ইমেজ কিন্তু আসে না, ইমেজ কিন্তু লোড হয় না, এরকম দেখছো না? তো এরকম যদি হয় তখন অল্ট মানে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। অল্ট মানে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট বা অল্টারনেট টেক্সট, যে ইমেজের একটা ডেসক্রিপশন তুমি এখানে দিয়ে দিবা। তুমি হয়তো এখানে বলবা যে এটা প্রোফাইল পিকচার, অর্থাৎ অল্ট অল্ট এর ভিতর, অল্ট অ্যাট্রিবিউটের ভিতর তুমি যদি লিখে দাও প্রোফাইল পিকচার, তাহলে যখন ইমেজ লোড হবে না, হ্যাঁ বা কেউ যখন ইমেজের উপর মাউসটা নিয়ে যাবে, ইমেজ লোড হোক বা না হোক, আর কেউ যদি ইমেজের উপর মাউসটা নিয়ে যায় তখন দেখাবে যে এখানে প্রোফাইল পিকচার এই কথাটা লেখা দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে অল্ট, মানে ইমেজের একটা অল্টারনেটিভ টেক্সট। ইমেজ যদি না থাকে ইমেজের জন্য একটা ডেসক্রিপশন পায় মানুষ। ঠিক আছে, এখানে কি ইমেজ থাকার কথা। এরপর হচ্ছে বর্ডার, ইমেজে চাইলে আমরা এরকম বর্ডার অ্যাড দিতে পারি, হ্যাঁ ইমেজের চারপাশে। যদি আমরা দেই না, ইমেজে বাই ডিফল্ট বর্ডার 0 থাকে, হ্যাঁ ইমেজে তো আমরা বর্ডার দেই না ইউজুয়ালি। টাইটেল, টুলটির ব্যবহার, অর্থাৎ টাইটেল যে নাম দেওয়া হবে তা পেজে লোড হওয়ার সময় নিলে ওই নামটা দেখা যাবে। ঠিক আছে, মাউসের উপর যদি আমরা কার্সর নিই, ইমেজের উপর কার্সর নিলে ওই লেখাটা দেখা যাবে টাইটেল। আর এটা হচ্ছে সোর্স, যে ইমেজের সোর্স বা পাথটা আমাদের দিয়ে দিতে হবে। এই হচ্ছে ইমেজ। ওকে, এই হচ্ছে ইমেজ। তো ইমেজের দেখো এখানে একটা এক্সাম্পল আছে, যে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে আমরা লিখলাম এন ইমেজ, তারপর আমরা ইমেজ সোর্স দিয়ে ভিতরে ইমেজ ডট জেপিজি উইডথ দিয়ে দিলাম, হাইট দিয়ে দিলাম। ওকে, এন ইমেজ ফ্রম পিকচার ইন ডি ড্রাইভ, যদি আমাদের ডিরেক্ট ওই ফোল্ডারেই না থাকে ইমেজটা, আমাদের এইচটিএমএল মানে মনে করো আমাদের যে ফোল্ডার, ওই ফোল্ডারের মধ্যে আমাদের ফার্স্ট আছে এইচটিএমএলটা, হ্যাঁ এই এইচটিএমএল এর নাম কি, মনে করো ওয়ান, হ্যাঁ ডট এইচটিএমএল, একটা নাম দিলাম আর কি ওয়ান। আর এই ফোল্ডারে আছে আমাদের ইমেজটা, ইমেজ ডট এইচটিএমএল, তাইলে হচ্ছে এটা হবে, বুঝছো, যদি একই ফোল্ডারে থাকে। আর যদি হয় আমাদের মানে এইচটিএমএলটা এক ফোল্ডারে, ইমেজটা আছে অন্য এক জায়গায়, হ্যাঁ অন্য এক জায়গায়, তখন কিন্তু আমাদের ওই পুরা পাথটা দিয়ে দিতে হবে, ডি ড্রাইভ না সি ড্রাইভ না জি ড্রাইভ, কোথায় আছে কি আছে। উইন্ডোজে পাথ এরকম ব্যাকস্ল্যাশ দিয়ে দেখায়, হ্যাঁ ব্যাকস্ল্যাশ দিয়ে। লিনাক্স বা অন্যান্য অপারেটিং সিস্টেমে পাথ দেখে এরকম ফ্রন্ট স্ল্যাশ দিয়ে, হ্যাঁ মানে এটা হচ্ছে ফ্রন্ট স্ল্যাশ
আর এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে ঘটনা আমাদের ইমেজ। তো আমরা যদি এটা দেখি যে এখানে ইমেজ আমরা চাইলে আমাদের বডির ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড করতে পারি, আমাদের পুরো বডি ট্যাগের মধ্যে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ইমেজ অ্যাড করতে পারি। ঠিক আছে, তো এটার এক্সাম্পল আমরা দেখবো একটা। ওকে, তাহলে আমরা টেবিলে যাওয়ার আগে, এটা তো আমাদের টেবিলে যাওয়ার আগে আমরা চলো হাইপারলিংক এবং ইমেজের কিছু এক্সাম্পল দেখে আসি। হ্যাঁ, নিজের হাতে কলমে করে আসি। ওকে, সো এখানে আমি তোমাদের স্ক্রিন শেয়ার দিয়েছি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা বাম পাশে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করা এবং ডান পাশে আমাদের ব্রাউজারটাতে ওপেন করা। ওকে, তাহলে এখানে যদি আমরা ফার্স্টে স্টার্ট করি হাইপারলিংক দিয়ে, মনে করে আমরা লিখলাম, ঠিক আছে, যে দিস ইজ আ নরমাল টেক্সট। ওকে, তারপর আমরা একটা লাইন ব্রেক দিয়ে তারপর লিখলাম যে দিস ইজ আ লিংক। তাহলে লিংকের জন্য আমরা হচ্ছে এরকম হাইপারলিংক ক্রিয়েট করলাম। ওকে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যদি দিই তাহলে সেটা হাইপারলিংক হবে। তো এটা যদি আমরা রিলোড করি, দেখো দিস ইজ নরমাল টেক্সট, দিস ইজ আ লিংক। দেখো লিংকটা কিন্তু দেখা যাচ্ছে না, কোনো নরমাল টেক্সটের মতোই লাগতেছে লিংকটা। কেন? কারণ আমরা হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কোনো আমরা এইচরেফ দেই নাই, বুঝছো? আমি হাইপারলিংক রেফারেন্স দেই নাই। তো আমি যদি একটা এইচরেফ দিয়ে দিই, যে এইচরেফ দিলাম মনে করো উদ্ভাস.com, হ্যাঁ, সিম্পল উদ্ভাস.com দিলাম। ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এইচরেফ দিলাম উদ্ভাস.com। ওকে, তাহলে এখন যদি আমি এটা রিলোড করি, দেখো এই যে লিংকটা কিন্তু নীল কালার হয়েছে, কারণ এটা আনভিজিটেড। হ্যাঁ, এবং নিচে একটা দাগ আছে, এখানে ক্লিক করলে তোমরা হয়তো ব্রাউজারে, তোমাদের ব্রাউজারে তোমরা করলে ভালো দেখতে পারবা, এখানে হভার করলে নিচে দেখো আমাদের দেখায়, হ্যাঁ, একদম নিচে দেখায় যে আমাদের কোথায় নিয়ে যাবে এটা ক্লিক করলে। হ্যাঁ, এটা ক্লিক করলে আমাদের কোথায় নিয়ে যাবে। তো আমরা কিন্তু এখানে এইচটিটিপিএস এরকম কিছু দেই না, এই কারণে দেখো নিচে দেখাচ্ছে ফাইল, ফাইল অমুক অমুক উদ্ভাস.com ফাইলে নিয়ে যাবে। তো এটা আসলে ঠিক না, আমরা চাচ্ছি যে উদ্ভাস.com এর ওয়েবসাইটে নিয়ে যাক, তাহলে আমাদের দিতে হবে এইচটিটিপিএস, হ্যাঁ, দুইটা ফ্রন্ট স্ল্যাশ। এখন যদি রিলোড করি, এখন যদি উপরে নেই, তাহলে দেখো আমাদের নিচে দেখাবে এইচটিটিপিএস এ নিয়ে যাবে, হ্যাঁ, উদ্ভাস.com। ঠিক আছে, যেহেতু এই লিঙ্কটা আমরা একবার ক্লিক করে ফেলছি, কারণ এটা কিন্তু ভায়োলেট কালার হয়ে গেছে, বুঝছো? লিঙ্কটা যেহেতু আমরা ক্লিক করে ফেলছি, এটা কিন্তু ভায়োলেট কালার হয়ে গেছে। ওকে, বাট যখন লিঙ্কটা ক্লিক করি নাই, হ্যাঁ, যেমন এই যে একটু আগে আমরা দেখলাম, তখন কিন্তু এটা অন্য কালার ছিল। বুঝতে পেরেছো? আর লিঙ্ক ক্লিক করার সময় মাঝখানে একটু কমলা কালার হয়, হ্যাঁ, এটা হয়তো দেখতে পাচ্ছি। যাই হোক, এগুলো আসলে মানে ব্রাউজার টু ব্রাউজার ভ্যারি করে সামথিং। হ্যাঁ, যেমন এই যে এখন ক্লিক করি না, এটা হচ্ছে নীল কালার আছে, বাট যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর ব্যাক করি, রিলোড করি, এটা অন্য কালার হয়ে যাবে। যাই হোক, এটা বুঝতে পারছো আশা করি। তো গুগলে সার্চ দিলে ওই জিনিসটা আসে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এইচরেফ এর ভিতর আমরা এরকম এইভাবেও দিতে পারি। আবার আমরা মনে করো এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করলাম, ঠিক আছে, এটার নাম দিলাম হচ্ছে test2.html এবং তার ভিতরে আমরা হয়তো এরকম ডক টাইপ দিলাম, html দিলাম, ঠিক আছে, হেড দিলাম। ও বড় ছোট ম্যাটার করে না, বাই দ্য ওয়ে, যে একটু আগে তো বললাম যে কেস সেনসিটিভ না। হেডের ভিতর টাইটেল দিলাম, টাইটেলের মধ্যে আমরা লিখলাম হচ্ছে লেকচার 3 হাইপারলিংক। হ্যাঁ, তার মধ্যে আমরা হচ্ছে বডি দিলাম, বডির মধ্যে আমরা হয়তো কিছু একটা বললাম। হ্যাঁ, দিস ইজ অ্যানাদার ফাইল। ওকে, এখন দেখো আমরা যদি এখানে এই ওই ফাইলটাতে ক্লিক করতে, মানে আমরা যদি এখান থেকে এইচরেফ ওই ফাইলে নিয়ে যেতে চাই, তাহলে আমরা বলে দেবো যে test2.html। অর্থাৎ অর্থাৎ এখন যদি আমি লিংকে ক্লিক করি, আমাকে কিন্তু test2.html এ নিয়ে যাবে। এই দেখো, এই লিংকে যদি আমি ক্লিক করি, আমাকে এই যে test2 তে নিয়ে গেছে। হ্যাঁ, দিস ইজ অ্যানাদার ফাইল। দেখছো, test2 এই যে এই ফাইলে নিয়ে গেছে, দিস ইজ অ্যানাদার ফাইল। আবার যদি আমরা ব্যাক করি, ঠিক আছে ভাই, যে এখানে আমরা চাইলে লিখতে পারি test2 ফাইলে, যদি আমরা লিখতে পারি দিস ইজ অ্যানাদার ফাইল। এখানে হয়তো আমরা আবারও লিখলাম যে আমরা যদি ব্যাক করতে চাই, ঠিক আছে, আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিই test.html গো ব্যাক, রিলোড করি, দেখো যে গো ব্যাকে ক্লিক করলে আমাদের আবার test.html এ নিয়ে যাবে। আবার লিংকে ক্লিক করলে আমাদের test2 তে নিয়ে যাবে। আবার গো ব্যাকে ক্লিক করলে test1। সো বুঝতে পারতেছো, দুইটা HTML ফাইলের মধ্যে আমরা এভাবে হাইপারলিংক ক্রিয়েট করতে পারি। এটাই কিন্তু করে, হ্যাঁ, এভাবে ক্লিক করলে আরেক জায়গায় নিয়ে যাবে। এটাই কিন্তু সব জায়গায় করা হয় আর কি আলটিমেটলি, বুঝছো? আচ্ছা, একইভাবে আমরা যদি হাইপারলিংকের পর আমরা যদি দেখতে চাই আমাদের ইমেজ, তাহলে চলো দেখি ইমেজে কি হবে।
সো এটা আমরা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা হচ্ছে একটা ইমেজ ক্রিয়েট করি। হ্যাঁ, ওকে। এখানে ফর এক্সাম্পল আমরা মনে করো একটা ইমেজ দিলাম আইএমজি, হ্যাঁ, এবং তার একটা সোর্স দিলাম ইমেজ এসআরসি ইকুয়ালস টু কিছু একটা দিব। হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা মনে করো গুগল করলাম যে ওয়াল ইর একটা ছবি, ওয়াল ই নামে একটা কার্টুন আছে, তার একটা ছবি মনে করে আমরা দিতে চাই, এই ছবিটা মনে করে আমরা দিব। তো এই ছবিটা যদি আমরা দিতে চাই, আমরা কিন্তু এটার লিঙ্কটা নিয়ে আসতে পারি। দেখো এখানে একটা আছে কপি, কপি ইমেজ অ্যাড্রেস। হ্যাঁ, কপি ইমেজ অ্যাড্রেস। এই কপি ইমেজ অ্যাড্রেসটা যদি আমরা কপি করি, কপি করে এখানে সোর্সে যদি আমরা দিয়ে দেই, হ্যাঁ, তাইলে কিন্তু এখানে ইমেজটা একটা শেষ করে দিলাম, তাইলে কিন্তু আমাদের ইমেজ চলে আসবে। এখানে দেখো আমরা এটা রিলোড দিই, রিলোড দিলে দেখো এখানে আমাদের ইমেজ চলে আসবে। দেখছো যে ওয়ালির ইমেজটা কিন্তু আমাদের চলে আসছে। ঠিক আছে, এবং ওয়ালির ইমেজটা অনেক বড়, তো আমাদের পুরো স্ক্রিনে আটতেছে না আসলে। ঠিক আছে, তো যেহেতু আমাদের পুরো স্ক্রিনে আটতেছে না, আমরা অনেক জুম আউট করছি। হ্যাঁ, 70%, আমরা 100%-এ থাকি, দেখো এখন 100%-এ আছে। তো 100% জুম ইন থাকা অবস্থায় আমরা যদি এটাকে এই সাইজে আটাইতে চাই, তাহলে আমরা কি হাইট উইডথ এগুলো দিয়ে দিতে পারি। যেমন আমরা বললাম যে এটার উইডথ হবে হচ্ছে আমার স্ক্রিনের যে সাইজ, ওই স্ক্রিনের 100%, আমার স্ক্রিনের যে সাইজ ওই স্ক্রিনের 100%। তাহলে রিলোড দিয়ে দেখো এই যে স্ক্রিনের 100%। বুঝা গেছে? এটা হচ্ছে আমরা উইডথ বলে দিলাম। 100%-এ না বলে আমি যদি ফর এক্সাম্পল যদি 90% বলতাম, তাহলে দুই পাশে আরেকটু জায়গা খালি থাকতো, তাই না? 90%। এবং দেখো এটা বামে সরে আসছে, বামে সরে আসছে। হ্যাঁ, তো আমরা চাইলে এই ইমেজটাকে আমরা সেন্টারে অ্যালাইন করতে পারি, তাই না, স্টাইল ট্যাগ দিয়ে। আচ্ছা, একইভাবে আমি যদি উইডথের পাশাপাশি মনে করো আমরা হাইট বলে দিলাম, বা উইডথ আমরা মনে করো পিক্সেলে বললাম, হ্যাঁ, যে 200 পিক্সেল, 200 পিক্সেল, তাহলে দেখো 200 পিক্সেল অনেক ছোট হয়ে গেল। ঠিক আছে, বা আমরা একটু বড় করি, যে আমরা 500 পিক্সেল দিই, 500 পিক্সেল। তো উইডথের পাশাপাশি যদি আমি হাইট বলে দেই, তাহলে কি হবে, কি সমস্যা হবে বলতো? হাইট যদি আমি বলে দেই, হাইটও হচ্ছে 500 পিক্সেল, তাহলে দেখো ছবিটা আসলে স্ট্রেচড হয়ে যাবে না, এই যে লম্বা টাইনা লম্বা করে ফেললো 500 500, তাই না? তো এই কারণে আমরা যেটা করি যে উইথ বা হাইটের আমরা আসলে যে কোনো একটা স্পেসিফাই করি, যে কোনো একটা উইথ হাইটের যে কোনো একটা স্পেসিফাই করি, আরেকটা ওই অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। যেমন হাইট সে 500 পিক্সেল ফিক্স করার জন্য সে উইথ একটু বাড়ায় নিছে, কারণ তার যে অ্যাসপেক্ট রেশিও ছবির, ওই অ্যাসপেক্ট রেশিওটা মেনটেন করার জন্য। তো এই কারণে আমরা মেইনলি উইথ বা হাইটের যে কোনো একটা আসলে স্পেসিফাই করি। হ্যাঁ, দুইটা আসলে স্পেসিফাই করি না। আর এছাড়াও দেখো আমরা যদি একটা লেখার মাঝখানে একটা ইমেজ অ্যাড করি, হ্যাঁ, দিস ইজ দ্য টেক্সট, এরপর আমরা ইমেজ অ্যাড করলাম, তারপর আমরা হচ্ছে লিখলাম ফর এক্সাম্পল কন্টিনিউড। তো তাইলে দেখো আমাদের যে লেখার পর ইমেজটা যাবে, এটা হয়তো তোমরা দেখতে বুঝতেছো না। আমরা যদি এটাকে ছোট করে ফেলি, হ্যাঁ, এটাকে যদি আমরা 50 পিক্সেলে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবো যে আমাদের লেখার মাঝখানে কিন্তু ছবি অ্যাড হবে। ছবি কিন্তু একটা ইনলাইন 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 এলিমেন্ট, বুঝছো? ইমেজ ইমেজ কিন্তু একটা ইনলাইন এলিমেন্ট। দেখো আমাদের লাইনের মধ্যেই কিন্তু ছবিটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, ইমেজ একটা ইনলাইন এলিমেন্ট। ওকে, আচ্ছা। তো ইমেজের চাইলে তোমরা হচ্ছে এরকম উইডথ হাইট বা আমাদের আরো যেই যেই এগুলো ছিল, এগুলো তোমরা টেস্ট করে দেখতে পারো কোনটা কিভাবে কাজ করে। বর্ডার, অল্ট, টাইটেল। হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা হচ্ছে অল্টটা দেখতে পারি। ওয়ালি, আর আমরা একটা ইয়ে দিলাম, টাইটেল দিলাম কার্টুন। হ্যাঁ, রিলোড দিই ছবিটা। ওকে, তো দেখো এটার উপর যখন আমরা মাউস নিয়ে যাচ্ছি, আমাদের এখানে কিন্তু লেখা আসতেছে কার্টুন, কারণ এটা হচ্ছে টাইটেল। হ্যাঁ, টাইটেল হচ্ছে মাউস হভার করলে যেটা লেখা আসবে। হ্যাঁ, আর অল্ট মানে হচ্ছে ছবিটা যখন লোড হবে না, হ্যাঁ, ছবিটা যখন লোড হবে না, যখন তখন যে জিনিসটা দেখাবে। এখন ছবিটা আসলে লোড হবেই, কারণ আমাদের আহ আমাদের আসলে মানে নেট আছে। হ্যাঁ, যখন নেট থাকবে না, ছবি লোড হবে না, তখন ওই জায়গায় এরকম ওয়ালি লেখাটা চলে আসবে, বুঝছো? এটা হচ্ছে অল্ট। ওকে, তো একইভাবে তোমরা বর্ডার, হ্যাঁ, ভি স্পেস, এইচ স্পেস, এগুলো আর কি টেস্ট করে দেখতে পারো। হ্যাঁ, তো আমরা হচ্ছে তাহলে ইমেজ আর হাইপার লিঙ্ক দেখলাম। আমরা আবার আমাদের লেকচারে চলে আসি। আমরা এখন পড়বো হচ্ছে টেবিল। ওকে, আমরা এখন টেবিল পড়বো। তো আমরা যদি হচ্ছে এই ইমেজের পর টেবিলে আসি, দেখো টেবিলে আমরা হচ্ছে কি কি ট্যাগ পড়বো। টেবিলে হচ্ছে আমাদের অনেকগুলো ট্যাগ আছে। দেখো আমরা টেবিল স্টার্ট করব এবং ইন্ড করব হচ্ছে টেবিল ট্যাগ দিয়ে, বুঝছো? টেবিল স্টার্ট করবো, ইন্ড করবো টেবিল ট্যাগ দিয়ে। টেবিলে একটা ব্লক
ব্লক এলিমেন্ট, হ্যাঁ টেবিল টেবিল তো একটা ব্লকে থাকে, টেবিল তো একটা লাইনের মধ্যে হাঁটে না। সো টেবিল একটা ব্লক এলিমেন্ট এবং টেবিল অবশ্যই একটা কন্টেইনার এলিমেন্ট, স্টার্ট আছে এন্ড আছে। হ্যাঁ, টেবিলের মধ্যে আমরা এক একটা রো, টেবিলের এক একটা রো, এক একটা সারি ডিফাইন করব টি আর ট্যাগ দিয়ে, টি আর টেবিল রো। ওকে, আর এক একটা টেবিলের রো এর প্রথম, যেমন দেখো এখানে এটা একটা টেবিল, এটা ইটসেলফ এটাই তো একটা টেবিল। এই টেবিলের দেখো প্রথম প্রথম যে রোটা, প্রথম রোটা একটা হেডার না, যে ট্যাগ, এখানে কিছু ট্যাগের কাজ, এখানে কিছু। সো এই টেবিল হেডার দিয়ে আমরা হচ্ছে প্রথম রোটা ডিফাইন করি, প্রথম রো আমাদের টেবিলের, বুঝছো? প্রথম যে সারিটা সেখানে আমরা টেবিল হেডার দিয়ে সাধারণত এলিমেন্ট গুলো লিখি। টেবিল হেডার দিয়ে লিখলে কি হয়, সেটা একটু বোল্ড হয়ে যায়, সেটা একটু বোল্ড হয়ে যায় এবং একটু মাঝখানে চলে আসে। যেমন দেখো এখানে টেবিলটা একটা মাঝখানে চলে আসে। হ্যাঁ, তো এটা এটা আর কি, তো এটা তো ওভাবে করে নাই, বাট এরকম হয় আর কি, মাঝখানে চলে আসে। আর অন্যান্য গুলো আমরা টিডি দিয়ে লিখি, টিডি মানে হচ্ছে টেবিল ডেটা। ঠিক আছে, টিডি মানে টেবিল ডেটা, তার মানে আমরা বুঝতে পারছি যে টেবিল রো আছে আমাদের টি আর, টেবিল হেডার আছে আমাদের টি এইচ, আর টেবিল ডেটা আছে আমাদের টি ডি। ওকে, এই তিনটা। আর টেবিল দিয়ে শুরু করবো, টেবিল দিয়ে শেষ করবো। মাঝখানে আরো কিছু ট্যাগ আমরা হয়তো দেখতে পাচ্ছি যেখানে আছে, সেগুলো আমরা অত ইউজ করি না। একটা হচ্ছে ক্যাপশন, ক্যাপশন দিয়ে আমরা কি করি, একটা টেবিলের ক্যাপশন দিই। হ্যাঁ, টেবিলের ক্যাপশন দিতে পারি আমরা ক্যাপশন দিয়ে। তারপর হচ্ছে টি হেড, টি হেড দিয়ে আমরা হচ্ছে এই প্রথম দিকের সারি সমূহ, মানে টেবিল হেডার যে কাজ করে ওই রকম কাজ আমরা টি হেড দিয়ে করতে পারি। বা টি বডি, টি বডি দিয়ে আমরা হচ্ছে টেবিলের বডি পার্টটা আলাদা করতে পারি। এটা কিছুই না, এটা জাস্ট মানে তেমন কাজে লাগে না, এটা দিলেও যা না দিলেও, এটা জাস্ট টেবিলের স্ট্রাকচারটা আলাদা করার জন্য। তারপর হচ্ছে টি ফুট, টেবিলের নিচের দিকের, মানে যেটা হবে যে তুমি যখন একটা টেবিল শুরু করবা, হ্যাঁ টেবিল টেবিল ট্যাগ দিয়ে শুরু করলে, টেবিল ট্যাগ দিয়ে শেষ করলে, এখানে তুমি টি হেড, টি হেড দিয়ে এই হেডের পার্টটা, তারপর টি বডি দিয়ে বডির পার্টটা, তারপর টি ফুট দিয়ে ফুটের পার্টটা লিখলা। ঠিক আছে, জাস্ট তোমার এইচটিএমএল এর স্ট্রাকচারটা আলাদা করার জন্য, এগুলো সবই ঐচ্ছিক, দেখো ঐচ্ছিক। এটা জাস্ট তোমার এইচটিএমএল এর স্ট্রাকচারটা আলাদা করার জন্য, এটা কিন্তু এক্সট্রা কোনো কাজ নাই। যেমন টি এইচ দিলে যে বললাম বোল্ড হয় এবং মাঝখানে চলে আসে, টি হেড কিন্তু এরকম কিছু না, এটা জাস্ট স্ট্রাকচারটা আলাদা করার জন্য। হ্যাঁ, আমরা যখন করবো তখন দেখলেই হয়তো বুঝতে পারবা। হ্যাঁ, যেমন এখানে দেখো আমাদের টেবিলের বর্ডার বলতে একটা অ্যাট্রিবিউট আছে। হ্যাঁ, বর্ডার, যে আমরা টেবিলে বর্ডার দিতে পারি। ওকে, টেবিলের উইডথ আছে, টেবিলের অ্যালাইন আছে। হ্যাঁ, টেবিলের অ্যালাইনমেন্ট আছে, তারপর টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার আছে। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা টেবিল দিতে পারি। তো পুরো টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে আমরা একটা রো বা একটা টেবিল ডেটারও ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তো চলো আমরা টেবিলের এই জিনিসগুলো একটু প্র্যাকটিক্যালি দেখি। এখানে আসলে পরে হয়তো বুঝতে পারবো তোমরা যখন আগে দেখে ফেলবা। তো আমরা আগে একটু দেখে আসি চলো, তারপর আমরা বোঝার চেষ্টা করি এখানে কি বলতেছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইলটা এবং ডান পাশে আমাদের আউটপুটটা দেখা যাচ্ছে। তো এখানে আমরা যদি একটা টেবিল স্টার্ট করি তাহলে দেখো কিরকম হবে জিনিসটা। আমরা হয়তো একটা টেবিল স্টার্ট করলাম। ওকে, তো টেবিলের মধ্যে আমরা দুইটা রো রাখি, মনে করো কথার কথা, একটা ফার্স্টে টি আর, হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রথম রো। টি আর দিয়ে আমরা এখানে লিখলাম যে টেবিল হেডার, প্রথমটা, হ্যাঁ একটা টেবিল হেডার দিলাম, সেখানে আমরা লিখলাম হচ্ছে ফিজিক্স। তারপর আরেকটা টেবিল হেডার দিলাম, সেখানে আমরা লিখলাম আইসিটি। এটা হচ্ছে আমাদের প্রথম রো গেল। হ্যাঁ, যে টেবিল রো, টি আর টেবিল রো, এটা হচ্ছে আমাদের প্রথম রোটা গেল। প্রথম রোর মধ্যে দুইটা এলিমেন্ট, দুইটা ডেটা, হ্যাঁ টিএইচ টিএইচ। একইভাবে আমরা সেকেন্ড রোতে যাই, দেখো টিডি, সরি টি আর, হ্যাঁ টি আর দিয়ে আমরা সেকেন্ড রোতে যাই। সেকেন্ড রোর ভিতর আমরা দুইটা টেবিল ডেটা নেই, কারণ এটা তো সেকেন্ড রো, এটা তো তোর হেডার দেওয়ার দরকার নেই। তো ফিজিক্সের আন্ডারে আমরা লিখলাম হচ্ছে মনে করো ডান, আমরা ফিজিক্স পড়ে ফেলছি। আর আইসিটির আন্ডারে মনে করো আমরা লিখলাম হচ্ছে পার্শিয়াল বা অনগোয়িং, মানে আইসিটি আমরা পড়তেছি এখন, হ্যাঁ এটার সিলেবাস শেষ হয়নি। তো যদি আমরা রিলোড করি দেখো আমাদের এই যে একটা টেবিল দেখা যাচ্ছে। ঠিক আছে, উপরে ফিজিক্স আইসিটি অনগোয়িং ডান। কিন্তু এটা যে টেবিল, এটার তো কোনো বর্ডার টর্ডার দেখা যাইতেছে না, তাই না? এর কারণ হচ্ছে যে টেবিলের যে বর্ডার সেটা হচ্ছে বাই ডিফল্ট জিরো থাকে। আমি তোমাদের বলছিলাম ইমেজের বর্ডারও বাই ডিফল্ট জিরো থাকে, বুঝছো? তো একই কারণে টেবিলের যে বর্ডার সেটাও আসলে বাই ডিফল্ট জিরো থাকে। তুমি যদি বর্ডার চাও তাহলে তোমাকে এখানে বলে দিতে হবে যে বর্ডার ইকুয়ালস কিছু একটা, যেমন আমরা 1 দিলাম একদম শুরুতে, 1 দিলে এখানে একটা বর্ডার চলে আসলো 1। এখন তুমি ভাবতে পারো ভাই বর্ডার ট্যাগটা দিয়ে কি করে। বর্ডার ট্যাগটা হচ্ছে তুমি বর্ডার যত বেশি চাবা তত বড় ভ্যালু দিবা। যেমন তুমি যদি 10 দাও তাহলে তোমার একদম টেবিলের চারপাশে যে বর্ডার গুলো সেগুলো অনেক মোটা হয়ে যাবে, 10। ঠিক আছে, এই যে চারপাশের বর্ডার গুলো। ওকে, এটাই আর কি। হ্যাঁ, আচ্ছা তো আমরা 1এই রাখি আপাতত, 1টাই দেখতে ঠিক আছে।
এরপর আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই টেবিলের আমরা উইথ দিতে পারি। হ্যাঁ, যে টেবিলটা আসলে খুব মানে এটো এটো আটসাট হয়ে গেছে, আমরা উইথ দিয়ে দিলাম টেবিলের উইথ, মনে করে আমরা দিয়ে দিলাম 100% বা আমরা দিয়ে দিলাম 80%। হ্যাঁ, 80%। তাহলে দেখো এই টেবিলটা 80% উইথ হয়ে গেল। ঠিক আছে, একটু ছড়াই গেল। তো এখন আমরা বুঝতে পারতেছি যে আমাদের টেবিল হেডার যেগুলা, টেবিল হেডার গুলো আসলে মাঝখানে চলে আসে, বোল্ড এবং সেন্টার অ্যালাইন্ড। টেবিল হেডার গুলো বোল্ড এবং সেন্টার অ্যালাইন্ড, আর টেবিল ডেটা গুলো কি লেফট অ্যালাইন্ড। হ্যাঁ, লেফট অ্যালাইন্ড, নন বোল্ড এবং লেফট অ্যালাইন্ড। এমন কোনো নিয়ম নাই যে আমাদের প্রথম রো এর গুলাই টেবিল হেডার হবে, তারপরে গুলা টেবিল ডেটা হইতে হবে। যেমন দেখো, প্রথম রোর ফিজিক্সটা যদি আমি টি ডি দিই, টেবিল ডেটা দিই, আর সেকেন্ড রো এর এই অনগোয়িংটা যদি আমি টেবিল হেডার দেই, হ্যাঁ, তাইলেও কিন্তু আমাদের আউটপুট আসবে। হ্যাঁ, ওরকমই আসবে নর্মাল, টেবিল ডেটা হইলে এরকম, টেবিল হেডার হইলে এরকম। হ্যাঁ, এটা কিন্তু জাস্ট আপ টু ইউ, মানে তোমার কাছে দুইটা অপশন আছে, তুমি টেবিল ডেটা দিয়ে কাজ করতে পারো, টেবিল হেডার দিয়ে কাজ করতে পারো, তোমার ইচ্ছা যে তুমি এটাকে কিভাবে সাজাবা। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই টেবিলের ভিতর আমরা উইডথ দিলাম, একইভাবে আমরা চাইলে হাইটও দিতে পারতাম। হ্যাঁ, টেবিলের আমরা বর্ডার দিলাম। ওকে, তো আমরা চাইলে পুরো টেবিলের একটা বিজি কালার দিতে পারি। যেমন দেখো, পুরো টেবিলের আমরা একটা বিজি কালার দিলাম, ইকুয়ালস মনে করো ইয়েলো। দেখো পুরো টেবিলটা আমাদের ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। হ্যাঁ, তো এটা হয়তো ভালো লাগতেছে না, আমরা অন্য একটা কালার দিই, অ্যাকুয়া। হ্যাঁ, এটা একটু বেটার নাকি? আচ্ছা, তো এটা যদি হয়, আমরা টেবিলের বর্ডার দিলাম, আমরা চাইলে একটা টেবিলের একটা রো এরও বর্ডার দিতে পারি না? দেখো তো, মানে বর্ডার বলতেছি, বিজি কালার দিতে পারি না? যেমন টেবিলের এই রোটার বিজি কালার দিলাম ইয়েলো, দেখো আমাদের এই রোটা ইয়েলো কালার হয়ে যাবে। পুরো টেবিলটা অ্যাকুয়া কালার, মাঝখানে এই রোটা হচ্ছে ইয়েলো কালার। বুঝছো? একইভাবে চাইলে আমরা একটা একটা টেবিল ডেটাতে জাস্ট বিজি কালার দিতে পারি। হ্যাঁ, তোমরা বলতে পারো ভাই এগুলা কেন লাল হয়ে আছে, কারণ এগুলো আসলে এত ইউজ করে না, তো মেনলি স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে, সিএসএস দিয়ে এইসব কালার টালারের কাজ করে আর কি। বুঝছো? এভাবে আর কি কেউ করে না ওভাবে। হ্যাঁ, তো এটা দিলাম, মনে করো আমরা গ্রিন। গ্রিন যদি দিই, আমাদের এই এই ঘরটা গ্রিন হয়ে গেল। হ্যাঁ, গ্রিন আসলে দেখা যাচ্ছে না, আমরা অন্য একটা কালার দিতে পারি, ফর এক্সাম্পল সায়ান, বা আমরা ম্যাজেন্টা দিতে পারি। ঠিক আছে, ম্যাজেন্টা কালার দিলাম। হ্যাঁ, হয়ে গেল। আর অনগোয়িং একটা টেবিলের ব্যাকগ্রাউন্ড কালারই আছে। হ্যাঁ, চাইলে এটা আমরা মানে হোয়াইট দিতে পারি, ফর এক্সাম্পল। হ্যাঁ, এটা আমরা বিজি কালার দিলাম, হোয়াইট। তাহলে এটা হোয়াইট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের টেবিলের বর্ডার, টেবিলের উইডথ, টেবিলের হাইট। তো বর্ডার, উইডথ এবং হাইট ছাড়াও টেবিলে আমাদের অ্যালাইন বলতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের মানে টেবিলটা কোথায় অ্যালাইন হবে। যেমন ফর এক্সাম্পল, আমরা যদি তোমাকে বলি যে টেবিলটাকে আমরা চাইতেছি সেন্টার অ্যালাইন হইতে, তো এটা দিলে মোস্ট প্রবাবলি আমাদের টেবিলটা সেন্টারে। হ্যাঁ, দেখো টেবিলটা আমাদের স্ক্রিনের মাঝখানে চলে আসলো, একটু আগে টেবিলটা বামে ছিল, এখন মাঝখানে চলে আসলো। আচ্ছা, তো এটা ছাড়াও যেমন আমরা বর্ডার কালার টালার গুলো আসলে কেটে দিই। হ্যাঁ, এগুলা লাগবে না। ওকে, সো কালার টালার কেটে দেওয়ার পর আমাদের এখানে এই চলে আসলো আমাদের নরমাল টেবিল। এখন আমরা এই টেবিলের মধ্যে চাইলে আমরা আমাদের এক একটা ঘরে, যেমন এই যে টিডি, এখানে আমরা চাইলে অ্যালাইন দিতে পারি না? এখানে যদি আমি অ্যালাইন দিই হচ্ছে সেন্টার, চলো তো দেখি কাজ করবে কিনা, সেন্টার আসবে কিনা। দেখো সেন্টারে চলে আসছে কিন্তু। হ্যাঁ, এবং এখানে যদি আমি এটাকে বোল্ড করে ফেলি, দেখো এই যে ডান লেখাটাকে যদি আমি বি দিয়ে দুই পাশে ইয়ে করে দিই, বোল্ড করে ফেলি, তাহলে কিন্তু এই ডান লেখাটার ফিজ লেখাটা একই রকম দেখাবে। মানে টেবিল হেডার কিন্তু কিছুই না, জাস্ট সেন্টার অ্যালাইন করে দেয় আর বোল্ড করে দেয়। বুঝছো? টেবিল হেডার এক্সট্রা কিছুই না, সেন্টার অ্যালাইন করে দেয় আর বোল্ড করে দেয়। বাই ডিফল্ট বোল্ড থাকে না, আর সেন্টার অ্যালাইন থাকে না, লেফট অ্যালাইন থাকে। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা একটা টেবিলে আরো মজার দুইটা জিনিস দেখবো। একটা হচ্ছে যে আমরা টেবিলে চাইলে দুইটা রো মিলে একটা ঘর বানাইতে পারি, বা দুইটা কলাম মিলে একটা ঘর বানাইতে পারি। যেমন আমি মনে করো এই টেবিলের একদম শুরুতে আমি আরেকটা টেবিল রো নিলাম, এই রো এর মধ্যে আমি একটা টেবিল হেডার নিলাম, এই হেডারটার মধ্যে আমি লিখলাম সাবজেক্টস। হ্যাঁ, দেখো আমি আমি কি করছি, দেখো প্রথম রোটাতে কিন্তু একটাই এলিমেন্ট সাবজেক্টস, পরের গুলোতে কিন্তু দুটো দুটো করে, তাই না? দুটো দুটো করে হওয়ার কথা। বাট আমি যদি একটা লিখে, দেখো সে কিন্তু একটা ফিল আপ করছে, আরেকটা কিন্তু খালি রয়ে গেছে। দেখা যাচ্ছে? সাবজেক্ট কিন্তু একটা, আমি চাচ্ছি সাবজেক্টস লেখাটা পুরাটা জুড়ে থাকুক, ফিজিক্স আইসিটি পুরাটার উপরে সাবজেক্ট লেখা থাকুক। তাহলে দেখো আমরা চাইতেছি সাবজেক্ট লেখাটা দুইটা কলাম জুড়ে থাকুক, সাবজেক্ট লেখাটা দুইটা কলাম জুড়ে থাকুক, কারণ আমরা এটাকে বলি কল স্প্যান। অর্থাৎ দুইটা কলামের উপর সে স্প্যান করবে।
দুইটা কলাম জুড়ে থাকবে। যেমন আমরা পড়ছি না, শুনছি না, পদ্মা সেতুর স্প্যান কয়টা? স্প্যান মানে কি? স্প্যান মানে হচ্ছে যে মানে সেতুর যে কলাম বা পিলার, সেতুর যে পিলার, দুইটা পিলারের উপর যেই ইয়েটা বসায় দেয়, মানে যেই মানে ঢালাই করা জিনিসটা বসায় দেয় দুইটা পিলারের উপর, দুইটা কলামের উপর, ওটারে বলে স্প্যান। তো এই কল স্প্যান মানে কি, যে দুই পাশে দুইটা কলাম, দুইটা পিলার, পিলারের উপর বসায় দেবে। যেমন কল স্প্যান 2 দিলাম, 2 মানে কি, সে দুইটা কলাম জুড়ে থাকবে। আমাদের এই সাবজেক্ট লেখাটা দুইটা কলাম জুড়ে থাকবে। দেখো এই যে সাবজেক্ট লেখাটা দুইটা কলাম জুড়ে আছে, বুঝা যাচ্ছে? সাবজেক্ট লেখাটা দুইটা কলাম জুড়ে আছে। এরপর হয়তো আমরা এরকম চাইতে পারি যে সাবজেক্ট লেখাটা এরকম, আমরা হচ্ছে এখানে আরেকটা ইয়ে দিব, সেটা হচ্ছে মনে করো যে মনে করো এরকম দিতে চাচ্ছি আমরা যে টিএইচ দিলাম, টিচার। দেখো এটা যদি হয়, দেখো আমার বামে হচ্ছে টিচার নামে একটা ঘর আছে, হ্যাঁ। তো আমি এখানে একটা কাজ করি, দেখো আমি এখানে একটা টেবিল ডেটা দেই এবং সেখানে লিখি অনন্ত ভাইয়া মনে করে লিখলাম, ঠিক আছে। এখানে আমি দিলাম রোজ পেন, রোজ পেন। রোজ পেন মানে কি, রোজ পেন 2 দিলাম। দেখো 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 এটা আউটপুটটা দেখলে বুঝবে। দেখো রোজ পেন মানে হচ্ছে দুইটা রো জুড়ে থাকবে। যেমন এই যে আমি এখানে যে লিখলাম, হ্যাঁ আমার নাম লিখলাম, এই ঘরটা কিন্তু আসলে দুইটা রো জুড়ে আছে, তাই না? সাবজেক্ট লেখাটা দুইটা কলাম জুড়ে আছে, কারণ এটা কল স্প্যান 2 ছিল। আর অনন্ত লেখাটা হচ্ছে দুইটা রো জুড়ে আছে, কারণ এটা রো স্প্যান হয়ে গেছে। বুঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, তাহলে এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে ঘটনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার নাম উদ্ভাস লিখি তাহলে এই হচ্ছে আমাদের আইডিয়াটা, হ্যাঁ। তাহলে রো স্প্যান আর কল স্প্যান কি বুঝা গেছে? কল স্প্যান মানে যেখানে একাধিক কলাম জুড়ে থাকবে, রো স্প্যান মানে একাধিক রো জুড়ে থাকবে, ঠিক আছে। তো দেখো এখানে আমি রো স্প্যান 2 দিছি না সেকেন্ড রোতে, এই যে সেকেন্ড রোতে আমি হচ্ছে আমাদের এখানে রো স্প্যান 2 দিছি, এই কারণে আমাদের এখানে রো স্প্যান 2 দিয়ে আমরা ফিজিক্স এর আইসিটি লিখছি। থার্ড রোতে কিন্তু আমি দুইটা এলিমেন্ট দিছি, জাস্ট ডান এবং অনগোয়িং। কারণ এখানে যে একটা এলিমেন্ট, এই যে এখানে যে একটা এলিমেন্ট থাকার কথা থার্ড রোতে, এটা তো এখান থেকে চলে আসছে, যে রো স্প্যান থেকে চলে আসছে উদ্ভাস। এই উদ্ভাসটাই তো থার্ড রোতেও আছে, তাই না? বুঝতে পারছো? এই কারণে এখানে জাস্ট দুইটা এলিমেন্ট। ওকে, সবাই কি মোটামুটি আইডিয়া পাইছি যে টেবিলের রো স্প্যান কল স্প্যান কিভাবে কাজ করে? আশা করি পাইছি। না পাইলে তোমরা এই পার্টটা আরেকবার দেখতে পারো। এবং এবং আমাদের ক্লাসে যখন আমি আবার পড়াবো তখন দেখো এই জিনিসগুলো স্লাইডে যখন আসবে তখন আবার ক্লিয়ার হবে আশা করি। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের দেখাবো, সেটা হচ্ছে সেল স্পেসিং আর হচ্ছে সেল প্যাডিং। ঠিক আছে, সেল স্পেসিং আর হচ্ছে সেল প্যাডিং। যেমন টেবিলের মধ্যে মনে করে আমি বলে দিলাম যে টেবিল ট্যাগের মধ্যে আমি বলে দিলাম যে আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে আমাদের স্পেসিং হবে হচ্ছে 2 করে করে, হ্যাঁ। তাহলে কিন্তু কিছুই আসবে না বাই দ্য ওয়ে, ঠিক আছে। কারণ এটা হচ্ছে আমাদের স্টাইলের মধ্যে বলতে হবে নাকি, সেল স্পেসিং আর সেল প্যাডিং। আচ্ছা, I forgot, let's see. হুম হুম এই যে দেখো আমি টেবিলের মধ্যে আমরা সেল স্পেসিং দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে সেল স্পেসিং যদি দিয়ে দেই তাহলে দেখো আমাদের পাশাপাশি দুইটা সেল অনেক দূরে দূরে চলে গেল না? দেখো এই সেলটা থেকে এই সেলটা অনেক দূরে চলে গেল। তাহলে দুইটা সেলের মধ্যে যে ডিফারেন্স সেটাকে আমরা বলতেছি সেল স্পেসিং। দুইটা সেলের মধ্যে যে ডিফারেন্স, আর দুইটা সেল এবং এটা 5 দিই, হ্যাঁ, 5 5 হয়তো ঠিক আছে, 20 অনেক বড়, 5 দিলেও ঠিক আছে, হ্যাঁ। 5 দিলাম হয়তো, বা হয়তো আমরা 8 দিলাম, ঠিক আছে, একটু বড় হলো। আর দুইটা সেল আর একটা সেলের মধ্যে সেলের যে লেখাটা, এটাকে আমরা বলি সেল প্যাডিং। একটা সেলের মধ্যে যে লেখাটা এবং 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 সেলের যে বর্ডার, তার মধ্যে যে ডিফারেন্স সেটাকে বলে সেল প্যাডিং। দেখো সেল প্যাডিং দেওয়ার কারণে সেলটার যে বর্ডার, যে টিচার সেলটার যে বর্ডার, তার ভিতরে কিন্তু একটু ভিতরে টিচার লেখাটা শুরু হয়েছে, একদম কিন্তু বর্ডার ঘেসে টিচার লেখাটা শুরু হয়নি, বা উদ্ভাস লেখাটাই একদম বর্ডার ঘেসে কিন্তু শুরু হয়নি, একটু সে গ্যাপ রাখছে, বুঝছো? এটাকে বলে হচ্ছে সেল প্যাডিং। সো সেল প্যাডিং হচ্ছে আমাদের দুইটা সেল প্যাডিং হচ্ছে আমাদের একটা সেলের ভিতর সেলের যে বর্ডার এবং তার যে কন্টেন্ট তার মধ্যে যে গ্যাপটা, হ্যাঁ। আর সেল স্পেসিং মানে হচ্ছে দুইটা পাশাপাশি সেলের মধ্যে যে গ্যাপটা। ওকে, তো এই হচ্ছে আমাদের সেল স্পেসিং সেল প্যাডিং। তো মোটামুটি আমরা তাহলে সবকিছুই দেখলাম আমাদের টেবিলের। তো চলো আমরা স্ক্রিনশটটা অফ করে আবার আমরা আমাদের ভিডিওতে ফেরত আসি, হ্যাঁ। আচ্ছা।
ওকে, তাহলে এখানে দেখো আমরা কি কি পড়তেছিলাম, একটু শুরু থেকে আবার আসি। দেখো বর্ডার অ্যাট্রিবিউট, টেবিলে বর্ডার ব্যবহার করে বর্ডার দেওয়া হয়, বর্ডার বাই ডিফল্ট 0 থাকে। হ্যাঁ, বর্ডার বাই ডিফল্ট 0 থাকে, 1 না, বাই ডিফল্ট 0 থাকে, বুঝছো? আচ্ছা, তারপর দেখো উইডথ অ্যাট্রিবিউট, টেবিলের প্রশস্ততা বৃদ্ধি করার জন্য উইডথ অ্যাট্রিবিউট ইউজ করা হয়। হ্যাঁ, আমরা চাইলে পিক্সেলেও দিতে পারি উইডথ, আমরা চাইলে এরকম পার্সেন্টেজও দিতে পারি। এরপর হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউট, যে টেবিলটা কোন পাশে অ্যালাইন হবে। হ্যাঁ, আমরা হয়তো এরকম সেন্টার অ্যালাইনটা আমরা করছি মাত্র, তাই না? কোন সেন্টার অ্যালাইন। আচ্ছা, বিজি কালার, আমরা চাইলে পুরো টেবিলের বিজি কালার দিতে পারি, কোন একটা সেল কোন একটা রো এর বিজি কালার দিতে পারি। বাই দ্য ওয়ে, বিজি বিজি ব্যাকগ্রাউন্ড হিসেবে যে ইমেজ অ্যাড করা যায়, তো হ্যাঁ এটাও কিন্তু মানে তোমরা করে দেখো, ঠিক আছে? যে বডিতে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ইমেজ অ্যাড করতে পারি, ঠিক আছে? এটা তোমরা কিন্তু একটু প্র্যাকটিস করে দেখো বাসায়। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো যে আমরা এখান থেকে চলে আসলাম হচ্ছে সেল, এই যে কলাম স্প্যান আর রো স্প্যান। কলাম স্প্যান আর রো স্প্যান, দেখো কলাম স্প্যানে আমরা কি পড়ছি যে একটা রো বা একটা সেল আসলে কয়টা কলাম জুড়ে থাকে। হ্যাঁ, আর রো স্প্যানে আমরা কি দেখছি যে একটা সেল কয়টা রো জুড়ে থাকে, একটা সেল কয়টা কলাম জুড়ে থাকে, আর একটা সেল কয়টা রো জুড়ে থাকে। এটা হচ্ছে সেল কলাম স্প্যান আর হচ্ছে রো স্প্যান, বুঝতে পারছো? আচ্ছা, তো এরপর দেখো সেল প্যাডিং অ্যাট্রিবিউট। সেল প্যাডিং আমরা দেখছি যে দুইটা সেলের মাঝখানে যে ডিসটেন্স, এইটাকে আমরা বলতেছি সেল স্পেসিং। আর একটা সেলের মধ্যে তার যে কন্টেন্ট, সেই কন্টেন্ট একটা সেলের ভিতরে যে কথাটা, এটার মধ্যে যে গ্যাপটা, এটাকে মধ্যে সেল প্যাডিং। ঠিক আছে, একটা হচ্ছে সেল স্পেসিং, দুইটা সেলের মধ্যে স্পেস, আর একটা হচ্ছে সেল প্যাডিং, একটা সেলের মধ্যেই কতটুকু প্যাড করা ভিতরে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে সেল প্যাডিং। আচ্ছা, তো এখানে যদি আমরা দেখি যে এক্সাম্পল, আমরা H4 দিয়ে ফার্স্ট একটা হেডার দিছি, সেল দ্যাট স্প্যানস 2 কলামস। তাহলে এটার আউটপুট যদি তোমাকে লিখতে দেয়, লিখতে পারবে না? দেখো এখানে ফার্স্টে টেবিল বর্ডার 1 দিয়েছে, তারপর টিআর প্রথম রো, এটা হচ্ছে সেকেন্ড রো। প্রথম রোতে আমাদের নেম আর হচ্ছে টিএইচ কল স্প্যান টেলিফোন। তাহলে এটা কি হবে? এরকম যে নেম টেলিফোন, রাইট? আচ্ছা, তারপর আমাদের পরের রোতে হচ্ছে এটা এটা হচ্ছে কল স্প্যান 2, তার মানে এটা আসলে দুইটা কলাম, বুঝছো? দুইটা কলাম জুড়ে আমাদের এই টেলিফোন লেখাটা আছে। তারপর হচ্ছে যে এজিএম আসাদুজ্জামান। হ্যাঁ, এজিএম আসাদুজ্জামান, এই এই কথাটা এখানে থাকবে। হ্যাঁ, কিছু একটা থাকবে। তার টেলিফোন নাম্বার এখানে দুইটা থাকবে, একটা হচ্ছে 555 এটা, আর একটা হচ্ছে আবার 555 এটা। দুইটা নাম্বার কিন্তু, বুঝছো? এই যে এইটা হচ্ছে আমাদের টেবিলটা, এটুকুই, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের টেবিলটা। তো বুঝতে পারছো আশা করি যে কি হচ্ছে এখানে। ওকে, এই হচ্ছে আমাদের টেবিলটা। সো আমাদের এইটা কিন্তু দুইটা কলাম জুড়ে আছে, কল স্প্যান 2 টেলিফোন লেখাটা। হ্যাঁ, দুইটা কলাম জুড়ে আছে। তো এখানে দেখো যে সেল দ্যাট স্প্যানস টু রোজ, এখানে দুইটা রো জুড়ে আছে। হ্যাঁ, যে ফার্স্ট নেম আসাদুজ্জামান, তারপর টেলিফোন, এটা এটা জাস্ট সেম জিনিসটা আমরা জাস্ট ঘুরে দিয়েছি। হ্যাঁ, তো একই জিনিস। আচ্ছা, ওকে, তাহলে আমরা চলে আসি আমাদের কিছু কোয়েশ্চেনে। দেখো ফার্স্ট আমাদের বলতেছে ইউআরএল, ইউআরএল এর কয়টি অংশ থাকে? একটা ইউআরএল এর সাধারণত কয়টা অংশ থাকে, এটা আমরা আসলে পরের পার্টে দেখবো যে ইউআরএল মানে কি। ইউআরএল মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। হ্যাঁ, ইউআরএল মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। হ্যাঁ, ইউআরএল মানে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো ইউআরএল মানে হচ্ছে যে আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, যেমন মনে করো তুমি উদ্ভাসে গেলা, বা তুমি এই যে মনে করো ক্লাসটা করতেছো, তখন এরকম থাকে না যে ডাব্লিউ, বা শুরুতে থাকে HTTPS, হ্যাঁ, তারপর এরকম থাকবে www.udbhas.com বা udbhasumesh.com, যেটাই বলো। হ্যাঁ, তারপর মনে করো /programs, এটা মনে করো আমাদের একটা ইউআরএল। হ্যাঁ, উদ্ভাসের যদি তুমি প্রোগ্রামসে যাও, প্রোগ্রামের লিস্ট দেখতে চাও, এটা হচ্ছে সেটা দেখার ইউআরএল। তাহলে দেখো একটা ইউআরএল এর শুরুতে আমাদের একটা প্রোটোকল থাকবে। আমি তোমাদেরকে বলছিলাম যে HTTPS এগুলো হচ্ছে প্রোটোকল। হ্যাঁ, প্রোটোকল, প্রোটোকল মানে কি, যে আমাদের কোন নিয়মে আসলে কমিউনিকেট করবে। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড, এটা হচ্ছে HTTPS। হ্যাঁ, আচ্ছা, তারপর আমাদের www এটা হচ্ছে একটা সাবডোমেইন। এটা অনেক সময় www না হয়ে হইতে পারে, যেমন গুগলে তুমি যদি দাও calendar.google.com, mail.google.com, হ্যাঁ, maps.google.com, গুগলের অনেকগুলো সাবডোমেইন আছে। হ্যাঁ, এগুলোকে আমরা বলি সাবডোমেইন, এটাকে আমরা বলতেছি সাবডোমেইন। এটাকে আমরা বলতেছি ডোমেইন, যে উদ্ভাসের যে নামটা উদ্ভাস। হ্যাঁ, ইন্টারনেটেও কিন্তু উদ্ভাস কোম্পানিটা দিয়ে উদ্ভাস। হ্যাঁ, ফর এক্সাম্পল উদ্ভাস যখন তৈরি হয় নাই, তখন যদি তুমি বা আমি যদি উদ্ভাস এটা কিনে রাখতাম এই ডোমেইনটা, তাহলে কিন্তু উদ্ভাসের এটা কিনতে পারতো না, বুঝছো? এরকম। তারপর .com, এটাকে আমরা বলি টপ লেভেল ডোমেইন, TLD, বা এটাকে আমরা বলি টপ লেভেল ডোমেইন, টপ লেভেল ডোমেইন।
ওকে, তারপর স্ল্যাশ দিয়ে আমাদের কিছু সাব পাথ থাকবে, ডিরেক্টরি থাকবে, সাব পাথ, এটাকে আমরা সাব পাথ বলতে পারি, বা অনেক সময় দেখবা বলবে ডিরেক্টরি, হ্যাঁ ডিরেক্টরি, বা বলতে পারবে ফাইল নেম, ডিরেক্টরির মধ্যে ফাইল নেম থাকবে, এরকম আর কি, বুঝছো, এখানে থাকবে। তাহলে মেইনলি আমাদের এখানে আসলে তিনটা অংশ, একটা হচ্ছে প্রোটোকল, একটা হচ্ছে ডোমেইন, আর একটা হচ্ছে সাবপাথ। হ্যাঁ, ডোমেইনের মধ্যে সাবডোমেইন, টিএলডি, ডোমেইন পুরোটাই আছে, বুঝছো। তাহলে আমরা মোটামুটি তিনটা অংশে ভাগ করতে পারি, বা অনেক অনেক জায়গায় দেখবো চারটা অংশে ভাগ করে, হ্যাঁ, ফাইল নেম। তো মোটামুটি আমরা তিনটা অংশে ভাগ করতে পারি আর কি, হ্যাঁ, একটা ইউআরএল কে তিনটা অংশে ভাগ করতে পারি। আচ্ছা, তারপর দেখো এইচটিটিপিএস এর এস মানে কি? এস মানে হচ্ছে সিকিউরড, হ্যাঁ, সিকিউরড, সো সিকিউরিটি। এইচটিটিপিএস মানে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, সিকিউরড। আচ্ছা, তারপরে কোয়েশ্চেনটা কি আমাদের, ইউআরএল দ্বারা কোনটি প্রকাশ করা হয়? ইউআরএল মানে হচ্ছে একটা ওয়েব অ্যাড্রেস, একটা ওয়েবসাইটের অ্যাড্রেস, শুধু কিন্তু ডোমেইন নেম না, শুধু কিন্তু ডোমেইন নেম না। উদ্ভাস.com এটা হচ্ছে ডোমেইন নেম, এটা হচ্ছে একটা ইউআরএল, বাট উদ্ভাস.com/প্রোগ্রাম, উদ্ভাস.com/এটা ওইটা, তাই না? মানে ইউআরএল মানে কিন্তু একদম ওই ওই পুরা লিঙ্কটা মানে পুরা ডট স্ল্যাশ যা যা আছে, হ্যাঁ, শুরু শেষ পর্যন্ত। হ্যাঁ, অনেক বড় বড় লিঙ্ক থাকে অনেক সময়, ফেসবুকের বিভিন্ন পোস্টের লিঙ্ক বা ইউটিউবে বিভিন্ন গানের লিঙ্ক তোমরা শেয়ার করো, সো অনেক বড় বড় লিঙ্ক থাকে। হ্যাঁ, youtube.com এটা কিন্তু লিঙ্ক না, মানে এটা ইউআরএল না, জাস্ট, হ্যাঁ, এটাও একটা ইউআরএল, ইউটিউবের ইউআরএল, বাট ইউটিউবের একটা পার্টিকুলার ভিডিও যদি আমি শেয়ার করতে চাই তাহলে শুধু youtube.com লিখলে হবে না। সো ইউআরএল আসলে একটা ওয়েব অ্যাড্রেস, বুঝছো, পুরো অ্যাড্রেসটা, ঠিক আছে, পুরো অ্যাড্রেসটা। দেখো একটা আইপি অ্যাড্রেসে কয়টা অংশ থাকবে, আমরা একটু পর দেখবো যে আইপি জিনিসটা কি। আইপি মানে হচ্ছে ইন্টারনেটে যত ডিভাইস কানেক্টেড থাকে প্রত্যেকটা ডিভাইসের একটা ইন্টারনেটের ঠিকানা থাকে, বুঝছো। ইন্টারনেটে থাকা প্রত্যেকটা ডিভাইসের একটা ইন্টারনেট ভিত্তিক ঠিকানা থাকে, যে অমুক রাউটারের আন্ডারে অমুক জায়গায় গেলে, অমুক দেশে এই সেই করলে ওই ঠিকানাটা গেলে এই ওয়েব অ্যাড্রেসটা পাওয়া যাবে। যেমন ফর এক্সাম্পল একটা আইপি অ্যাড্রেস হইতে পারে 10.103.65 পয়েন্ট মনে করো যে 9, এটা মনে করো একটা আইপি অ্যাড্রেস। হ্যাঁ, তার মানে কি, তার মানে এই আইপি অ্যাড্রেসটা মনে করো, কথার কথা, যে আমরা উদ্ভাসে যে রাউটারটা ইউজ করতেছি সেই রাউটারটার আইপি অ্যাড্রেস মনে করো এটা, ঠিক আছে, কথার কথা, ঠিক আছে। তো তাইলে এই আইপি অ্যাড্রেসটা আসলে পৃথিবীর আর কোনো রাউটারে নাই, ওই রাউটারটার জন্য এই আইপি অ্যাড্রেসটা বরাদ্দ করা আছে, ঠিক আছে, পুরো পৃথিবীর সিস্টেমে, বুঝছো। আইপি অ্যাড্রেস হচ্ছে একটা মানে ইউনিক জিনিস, হ্যাঁ, ইন্টারনেটে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসের যেই ঠিকানা সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস, ঠিক আছে। তোমরা হয়তো আইপি অ্যাড্রেস আর ওয়েব অ্যাড্রেস মিলাই ফেলতে পারো। ওয়েব অ্যাড্রেস মানে একটা ওয়েবসাইট, হ্যাঁ, ওয়েবসাইট, একটা ইউআরএল মানে একটা ওয়েবসাইট, আর আইপি অ্যাড্রেস মানে একটা ডিভাইস, বুঝছো। একটা ডিভাইস একটা ওয়েবসাইট হইতে পারে, কিন্তু সকল ডিভাইস কিন্তু ওয়েবসাইট না। যেমন আমরা উদ্ভাস.com এ যখন যাই, উদ্ভাস.com এটা একটা ইউআরএল বা এটা একটা ওয়েব অ্যাড্রেস, এটাও একটা ডিভাইস, আসলে এটাও একটা ডিভাইস, বুঝছো। এটা কেমন ডিভাইস? এটা একটা সার্ভার ডিভাইস, মানে এমন একটা কম্পিউটার আছে বাংলাদেশের কোন এক জায়গায়, এমন একটা কম্পিউটার আছে যেটা 24 ঘন্টা চলতেছে, এবং ওই কম্পিউটারটা হচ্ছে এই উদ্ভাস.comটা সার্ভ করতেছে সবাইকে। যারাই উদ্ভাস.com লিখতেছে ওই কম্পিউটারটা থেকে সে একটা ওয়েব পেজ পাচ্ছে, ওয়েব পেজ ডাউনলোড করতেছে, ওই ওয়েব পেজটা সে দেখতেছে, হ্যাঁ, তারপর ওখানে ক্লিক করলে আবার উদ্ভাস.com এ চলে যাচ্ছে, আবার কিছু আসতেছে। তাহলে একটা ওয়েবসাইটও আসলে একটা ডিভাইসই চালায়, একটা ডিভাইসেই চলে একটা ওয়েবসাইট, কিন্তু সকল ডিভাইসে কিন্তু ওয়েবসাইট না। তোমার রাউটারটা কি ওয়েবসাইট? তোমার 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 ল্যাপটপটা কি কোনো ওয়েবসাইট চলতেছে? ওটা কোনো ওয়েব সার্ভার? ওটা কোনো ওয়েব সার্ভার না তো, তাই না? সো সকল ডিভাইসে কিন্তু ওয়েব সার্ভার না, বুঝছো। সো এটা মাথায় রাখবা যে আইপি অ্যাড্রেস মানে যে ইউআরএল বা এরকম এই জিনিসটা না আসলে, হ্যাঁ, ইউআরএল আসলে একটা ওয়েবসাইটের। হ্যাঁ, এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে এই যে ওয়েবসাইট বলতেছেন, মানে একটা একটা সার্ভারের, একটা ওয়েব সার্ভারেরও তো আসলে একটা ইয়ে আছে, যেমন মনে করো যে এটা হচ্ছে উদ্ভাসের, ঠিক আছে, এটা মনে করো উদ্ভাসের সার্ভারের আইপি অ্যাড্রেস মনে করো। হ্যাঁ, তার মানে আমরা যখন উদ্ভাস.com লিখতেছি, আমরা যখন উদ্ভাস.com লিখতেছি আমাদের ব্রাউজার কিন্তু আসলে এই আইপি অ্যাড্রেসের কাছে যাচ্ছে। আমরা যখন উদ্ভাস.com লিখতেছি আমাদের ব্রাউজার আসলে এই আইপি অ্যাড্রেসের কাছে যাচ্ছে। এই আইপি অ্যাড্রেসের মধ্যে একটা সার্ভার আছে, এই সার্ভারটা হচ্ছে আমাদেরকে এই উদ্ভাসের ওয়েব পেজটা আমাদেরকে পাঠাচ্ছে আমাদের ব্রাউজারে। আমরা যখন লিখতেছি উদ্ভাস.com/program, সে আবার এই সার্ভারের কাছে যাচ্ছে, আইপি অ্যাড্রেসে সার্ভারটা পাঠাচ্ছে। হ্যাঁ, তো এখন আমরা যখন উদ্ভাস.com লিখবো, আমাদের ব্রাউজার কেমনে জানবে যে এইটা আর এটার মধ্যে যে একটা কানেকশন আছে, এই 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 আইপি অ্যাড্রেসটা, মানে উদ্ভাস.com যে এই আইপি অ্যাড্রেসটা, এটা কি আমার ব্রাউজার জানে যে উদ্ভাস.com এর আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা? এটাকে আমাদের ব্রাউজার জানে? আমাদের ব্রাউজার কিন্তু জানে না এটা, তাই না, যে উদ্ভাস.com এর আইপি অ্যাড্রেস এটা। তাহলে কি করবে? এটার জন্য আমরা হচ্ছে একটা ডিএনএস বলি, ডিএনএস, এটা হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, ডোমেইন নেম সিস্টেম। অর্থাৎ ডিএনএস বলতে কিছু সার্ভার থাকে, হ্যাঁ, যেগুলোকে আমরা বলি ডিএনএস সার্ভার। বাংলাদেশে আছে, সব জায়গায় আছে, হ্যাঁ, ডিএনএস সার্ভার। অর্থাৎ ব্রাউজারে যখন তুমি লিখবে উদ্ভাস.com, তোমার ব্রাউজার ফার্স্টে ডিএনএস সার্ভারের কাছে যাবে। ডিএনএস সার্ভারের কাছে যে বলবে যে ভাই
আমার ক্লায়েন্ট তো উদ্ভাস.com দেখতে চাইছে, কিন্তু আমি তো উদ্ভাসের আইপি অ্যাড্রেস জানি না, তুমি আমার একটু বলো যে উদ্ভাসের আইপি অ্যাড্রেস কি। সো ডিএনএস সার্ভার তখন ব্রাউজারকে উদ্ভাসের আইপি অ্যাড্রেসটা দিবে, তারপর ব্রাউজার ওই আইপি অ্যাড্রেসে যাবে, ওই আইপি অ্যাড্রেসে গেলে উদ্ভাসের যে সার্ভারটা চলতেছে, যে কম্পিউটারটা, যে সার্ভারটা, সে তোমাকে একটা ওয়েব পেজ পাঠাবে, একটা এইচটিএমএল পাঠাবে। এই হচ্ছে পুরো প্রসেসটা। আবার বলি, দেখো যে ব্রাউজারে তুমি যখন লিখবা youtube.com, তোমার ব্রাউজার কিন্তু জানে না ইউটিউবের আইপি অ্যাড্রেস কি। আলটিমেটলি একটা ইউআরএল তো আসলে ইন্টারনেটে থাকে না, ইন্টারনেটে থাকে কি, ইন্টারনেটের ঠিকানা কি, ইন্টারনেটের ঠিকানা আইপি অ্যাড্রেস। সো youtube.com বলতে তো কোনো ঠিকানা নাই, হ্যাঁ, youtube.com জাস্ট একটা নাম, কোনো একটা আইপি অ্যাড্রেসের জাস্ট একটা নাম youtube.com, বুঝছো? এটাই আর কি। যেমন মানে একটা ঠিকানা থাকে না যে এত বাই এত অমুক লেন অমুক গলি, হ্যাঁ, ঢাকা এতশো বা 1200 সামথিং 1215, হ্যাঁ, বা এত এরকম। সো ওই ঠিকানার একটা সংক্ষেপ আমরা বলি আচ্ছা আল রাজি হসপিটালের উপরে, হ্যাঁ, বা আমরা হয়তো সংক্ষেপে বলি যে ফার্মগেট মোড় থেকে উত্তর দিকে, ঠিক আছে। কিন্তু আলটিমেট ঠিকানা তো অনেক বড়, যে এত বাই এত 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 তৃতীয় তলা, এই সেই লিফটের 5 হ্যান ত্যান, অনেক বড় ঠিকানা। ওটা একটা সংক্ষেপে বোঝানোর জন্য যে এই ফার্মগেট মোড় থেকে উত্তর দিকে 10 মিনিট হাঁটলেই বাসা পাওয়া যাবে। তো একইভাবে আইপি অ্যাড্রেস হচ্ছে অ্যাকচুয়াল ঠিকানাটা, বুঝছো? এই আইপি অ্যাড্রেস আমরা মনে রাখতে পারি না। ইউটিউবের আইপি অ্যাড্রেস মনে রাখবা, উদ্ভাসের আইপি অ্যাড্রেস মনে রাখবা, কয়টা আইপি অ্যাড্রেস মুখস্থ রাখবা তুমি? এজন্যই আসলে ফার্স্টে ইউআরএল আসছে, আইপি অ্যাড্রেস মুখস্থ যাতে না রাখা লাগে, এজন্য ইউআরএল বা ডোমেইনের কনসেপ্ট আসছে, যে ডোমেইন। তাহলে প্রত্যেকটা আইপি অ্যাড্রেস বা ওয়েবসাইটের আন্ডারে বা ওয়েব সার্ভারের এগেইনস্টে, প্রত্যেকটা ওয়েব সার্ভারের এগেইনস্টে, প্রত্যেকটা ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেসের এগেইনস্টে একটা করে ডোমেইন আমরা লিখবো, যে ইউটিউব মানে ওই আইপি অ্যাড্রেস, উদ্ভাস মানে ওই আইপি অ্যাড্রেস, ঠিক আছে? তো এটা তাহলে হইলো ভালো, তাহলে মানুষের এখন আর আইপি অ্যাড্রেস মুখস্থ রাখা লাগবে না, মানুষ উদ্ভাস.com লিখলেই উদ্ভাসে চলে যাবে, উদ্ভাসের আইপি অ্যাড্রেস। তাহলে এটা সেভ রাখবো কোথায়? এটা হচ্ছে আমরা ডিএনএস এ সেভ রাখবো, ঠিক আছে? ডিএনএস এ সেভ রাখবো, যে ব্রাউজার ফার্স্টে ডিএনএস সার্ভার গুলোর কাছে যাবে, ওরা ব্রাউজারকে বলে দিবে যে হ্যাঁ উদ্ভাসের আইপি অ্যাড্রেস ওইটা, তারপর ব্রাউজার উদ্ভাস যাবে। হ্যাঁ, এটা কিন্তু অটোমেটিক হয়, মানে তুমি কিন্তু লেখো উদ্ভাস চলে আসে, ব্রাউজার কিন্তু ইন্টারনালি এই কাজটা করে নেয়, বুঝছো? এটাই আর কি আইডিয়াটা, মানে ফোন বুকের মতো, যে তুমি কাউকে ফোন দিবা, তুমি ফোন বুকে খুঁজে বের করলো, আচ্ছা ওর নাম্বার এটা, তাহলে ফোন দিলাম, হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা বলতেছি যে আইপি অ্যাড্রেসে কয়টি অক্টেট থাকে। তাহলে এই যে আমরা আইপি অ্যাড্রেসের কথা বলতেছি, এটা হচ্ছে আইপি ভার্সন 4। এই যে আইপি অ্যাড্রেসের কথা বলছি, এটা হচ্ছে আইপি ভার্সন 4। তো নতুন একটা আইপি অ্যাড্রেস আসছে, ওটা হচ্ছে আইপি ভার্সন 6, ওটা আমরা একটু পরে দেখবো। বাট আইপি ভার্সন 4 এ আমাদের এরকম 4টা অক্টেট থাকে, হ্যাঁ, 4টা অক্টেট থাকে। অক্টেট অক্টেট কেন বলতেছি, কারণ এগুলো হচ্ছে হেক্সাডেসিমাল, এক্স দিয়ে ভ্যাজ যেটা লিখছি, এগুলো হচ্ছে এক একটা হেক্সাডেসিমাল। আর আমরা পড়ছি একটা হেক্সাডেসিমাল 4 বিট, তার মানে দুইটা হেক্সাডেসিমাল কত বিট? দুইটা হেক্সাডেসিমাল মানে 8 বিট। ওকে, তার মানে এটা হচ্ছে 8 বিট 8 বিট 8 বিট 8 বিট, টোটাল কত? টোটাল হচ্ছে 32 বিট। তার মানে এরকম 8 বিট কয়টা আছে? 4টা। মানে অক্টেট, 8 বিট মানে কি অক্টেট, অক্টেট মানে কি 8 বিট, 8 বিট কয়টা আছে? 4টা। তাহলে একটা আইপি অ্যাড্রেসে অক্টেট থাকবে কয়টা? 4টা। আর টোটাল বিট থাকবে কয়টা? একটা আইপি অ্যাড্রেসে টোটাল থাকবে 32টা। তুমি বলতে পারো ভাই এটা যদি হেক্সাডেসিমাল হয়, আপনি তো লেখছেন এটা বাইনারি ডেসিমালে। ওই হেক্সাডেসিমালটাকে আমি ডেসিমালে লিখছি আমাদের বুঝার সুবিধার্থে, আমরা তো হেক্সাডেসিমাল পড়ে বুঝি না, ওই হেক্সাডেসিমালটাকে আমি ডেসিমালে লিখছি আর কি, ঠিক আছে, বুঝার সুবিধার্থে। এই কারণে এটা 3 ঘর হয়ে গেছে 103, হ্যাঁ, বাট হেক্সাডেসিমালে 2 ঘরের মধ্যেই থাকবে। আচ্ছা, তারপর দেখো এইচটিটিপিএস এ এস মানে কি? এস মানে সিকিউরিটি, এটা আমরা পড়ছি। তারপর দেখো নিচের কোন কোডটি বাংলাদেশের টপ লেভেল ডোমেইন নির্ণয় করে? হ্যাঁ, টপ লেভেল ডোমেইন হচ্ছে বিডি, তাই না? ডট বিডি। ডট কম মানে কি? কমার্শিয়াল। ডট এইউ মানে অস্ট্রেলিয়া। ডট ইন মানে ইন্ডিয়া। তো এরকম টপ লেভেল ডোমেইন হচ্ছে কান্ট্রি ডোমেইন হইতে পারে, কান্ট্রি বেসড, ঠিক আছে, ডট ইউকে, ডট ইউএস, এই সেই। আবার এই টপ লেভেল ডোমেইন হচ্ছে তোমার মানে ইনস্টিটিউশনের উপর ভিত্তি করে, যে ডট কম কমার্শিয়াল, ডট অর্গ অর্গানাইজেশন, ডট এডু এডুকেশনাল, হ্যাঁ, এরকম হইতে পারে। আচ্ছা, নিচের কোন ট্যাগটি ব্যবহার করে ওয়েব পেজে ইমেজ সংযুক্ত করতে? ইমেজ আমরা সংযুক্ত করি যে আইএমজি ট্যাগ দিয়ে, তাই না? আচ্ছা, টেবিলের সারি তৈরি করার জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহার করে? টি আর, তাই না? টেবিল রো, টেবিলের সারির জন্য টি আর, টেবিল রো। আচ্ছা, তাহলে আমরা চলে আসলাম আমাদের লাস্ট টপিকে। লাস্ট টপিকটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়েব ডিজাইন ও পাবলিশিং, ঠিক আছে, ওয়েব ডিজাইন ও পাবলিশিং। আচ্ছা, তো আমরা শুরুতেই কথা বলছি যে ওয়েব ডিজাইন মানে কি, তাই না? প্রথম লেকচারে কিন্তু বলছিলাম ওয়েব ডিজাইন মানে কি। ডিজাইন মানে হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করা, মানে এই যে এইচটিএমএল নিয়ে কাজ করা, যেটা আমরা করতেছি আর কি আলটিমেটলি, হ্যাঁ, বা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। সিএসএস জাভাস্ক্রিপ্ট তো আর আমাদের নাই, আমরা শুধু এইচটিএমএল নিয়ে কাজ করতেছি। তো এটাই হচ্ছে ওয়েব ডিজাইন। হ্যাঁ, নতুন যে পার্টটা এখানে অ্যাড হয়েছে সেটা হচ্ছে পাবলিশিং। পাবলিশিং মানে হচ্ছে যে বললাম যে একটা ওয়েবসাইট তুমি লিখলা, একটা ওয়েব পেজ বানাইলে, এইচটিএমএল লিখলা সব, এটাকে তুমি পাবলিশ করবা কেমনে? মানুষ এটা দেখবে কেমনে? এটা তো তুমি দেখতেছো তোমার কম্পিউটারে, অন্য কেউ তো দেখতেছে না। তাহলে এটা পাবলিশ করার জন্য তোমাকে আসলে একটা সার্ভার হোস্ট করতে হবে, হ্যাঁ, কারণ তোমার কম্পিউটারটা তো তুমি 24 ঘন্টা সপ্তাহে 7 দিন 24/7 চালাতে পারবা না। তোমার কম্পিউটারটা তো এত পাওয়ারফুল বা এত মানে হাই স্পিড ইন্টারনেট দিয়ে কানেক্টেড না, তাই না? তোমার কম্পিউটারের স্পিড মানে ইন্টারনেটের স্পিড তো যথেষ্ট স্লো।
তাই না? আমরা যে ইউজ করি এগুলো তো 2 MB/s 4 MB/s 5 MB/s, হ্যাঁ 10 MB/s, যেটাই বলো যথেষ্ট স্লো, মানে এটা আসলে লক্ষ লক্ষ মানুষকে সার্ভ করার মতো না, তাই না? উদ্ভাস বা ফেসবুক বা ইউটিউব যেটাই বলো, এগুলো তো মানে সারা দিনে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ এগুলো ইউজ করতেছে, তাই না? তো খুবই ফাস্ট ইন্টারনেট দরকার। তো তোমার কম্পিউটারে তো এত ফাস্ট ইন্টারনেট নেই, তাই না? তো মানে এই সবকিছু মিলে, বা তোমার কম্পিউটার ইটসেলফ তো অত ফাস্ট না, তোমার কম্পিউটার তো একটু স্লো নাকি? উদ্ভাসের একটা ক্লাস দেখতে 3 বার ল্যাগ করে না? করে তো নাকি? মানে মজা করে বলতেছি, বাট এটা স্লো। তো সবকিছু মিলে আমাদের বেশ পাওয়ারফুল একটা কম্পিউটার সেটআপ লাগবে, হ্যাঁ, যেটা আমরা ভাড়া করবো। এটা ভাড়া করতে পাওয়া যায়, হ্যাঁ, এগুলো বলে সার্ভার হোস্ট করা। ভাড়া করতে পাওয়া যায়, বিভিন্ন ওয়েবসাইট আছে, ডায়ানা হোস্টিং, এই সেই, আমার মনে নেই সব কিছুর নাম। অ্যামাজনের কিছু আছে, AWS, অ্যামাজন ওয়েব সার্ভিসেস এর, গুগলেরও আছে মাইক্রোসফটেরও আছে, মাইক্রোসফট আজুরে, গুগলের আছে, গুগল ক্লাউড প্রোভাইডার, GCP, ঠিক আছে? তো এই আর কি, হ্যাঁ, সবকিছুরই আছে। তো সার্ভার তোমার ভাড়া নিতে হবে, তাই না? তাহলে সার্ভার তুমি ভাড়া নিবা, রেন্ট করবা, এটাকে বলে হোস্ট করা, সার্ভারে হোস্ট করা। তো ওই সার্ভার মানে কি? একটা কম্পিউটার, রাইট? ওটা একটা কম্পিউটার যেটা সারাদিন অন থাকবে, অনেক হাই স্পিড ইন্টারনেট, কম্পিউটারটা অনেক ভালো কনফিগারেশন। তুমি ভাড়া নিবা, ভাড়া নিয়ে ওটার মধ্যে তুমি তোমার ওয়েবসাইটটাকে আপলোড করবা, হ্যাঁ, তুমি তোমার HTML ফাইলগুলো আপলোড করবা। আপলোড করার পর এবার ওই HTML ফাইলগুলা তোমার, এখন তো ওই কম্পিউটারে আছে, এখনো কিন্তু পাবলিশ হয় না, রাইট? ওই কম্পিউটারে আছে। আচ্ছা, এরপর ওই কম্পিউটারের আইপি অ্যাড্রেস আছে না, আইপি অ্যাড্রেস, এখন ওই কম্পিউটারের আইপি অ্যাড্রেস, ওই কম্পিউটারের আইপি অ্যাড্রেস যদি কেউ জানে, তাহলে সে যদি ওই কম্পিউটারে অ্যাক্সেস করে তাহলে সে দেখতে পাবে, তাই না, আইপি অ্যাড্রেসে। কিন্তু তুমি কি চাইতেছো যে তোমার ওয়েবসাইটটা একটা আইপি অ্যাড্রেস মানুষের মুখস্থ রাখা লাগুক? তাই না? একটু আগে ডিসকাস করেন, তাহলে তুমি তোমার ওয়েবসাইটের একটা নাম দিলা, মনে করো আমরা ওয়েবসাইটের নাম দিলাম হচ্ছে ইওর নেম, হ্যাঁ, yourname.edu, এরকম কিছু একটা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম দিতে চাই। তাহলে এই ডোমেইনটা তোমার কিনতে হবে, হ্যাঁ। ডোমেইন কেনার জন্য এরকম অনেক জায়গা আছে, নেম চিপ বা এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে, হ্যাঁ, যেগুলোতে ডোমেইন নাম কিনতে পাওয়া যায়, বুঝছো? এটা একটা অর্গানাইজেশন আছে ইন্টারন্যাশনাল, সেই অর্গানাইজেশন থেকে ইস্যু করা হয়। এরকম মান্থলি বা ইয়ারলি একটা গজ থাকে যে ইয়ারলি $10 করে দিতে হবে এই ডোমেইনটা তুমি যদি চাও, এরকম। সো তোমার এটা কিনতে হবে, এটা কেনার পর তোমার এই ডোমেইনটা এটার সাথে লিংক করে দিতে হবে, এই আইপি অ্যাড্রেস, এই ডোমেইন, এটা তোমার লিংক করে দিতে হবে, হ্যাঁ। লিংক করে দিলে পৃথিবীতে যত ডিএনএস সার্ভার আছে সবার কাছে এটা চলে যাবে, ঠিক আছে? যে এই আইপি অ্যাড্রেস, এই ডোমেইন, ঠিক আছে? এই লিংকটা করে দিতে হবে। করে দেওয়ার পর এখন তোমার এটা পাবলিশ হয়ে গেছে। এখন যদি কেউ লেখে https, ব্রাউজারে কেউ যদি লেখে https/yourname.com, তাহলে সে তোমার ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি স্টেপ। তাহলে দুইটা স্টেপে তোমার টাকা খরচ হয়, একটা হচ্ছে সার্ভার হোস্ট করতে, সার্ভার কিনতে, কারণ তুমি তোমার কম্পিউটারকে সার্ভার হিসেবে ইউজ করতে পারতেছো না। আরটা হচ্ছে তোমার ডোমেইন নেম কিনতে, হ্যাঁ, বা ভাড়া নিতে আর কি। এই দুইটাতে আমাদের টাকা খরচ হয়। এই হচ্ছে ওয়েব পাবলিশিং এর আইডিয়াটা, হ্যাঁ। তাহলে দেখো এখানে কি বলছে, যেখানে বলছে ওয়েব পেজের ধরন, ঠিক আছে? ওয়েব পাবলিশিং আমরা পড়ছি, ওয়েব পেজের ধরনটা দেখো। আচ্ছা, ওয়েব পেজের ধরন থেকে অনেক কোয়েশ্চেন আসে তোমাদের, এইচএসসি তেও কোয়েশ্চেন আসে, ইয়াতেও কোয়েশ্চেন আসে, যে এই স্ট্রাকচার গুলা থেকে। তো স্ট্রাকচার আসলে কঠিন কিছু না, ঠিক আছে? সিম্পল তিনটা স্ট্রাকচার আছে, তিনটা স্ট্রাকচার। একটা হচ্ছে ট্রি এর আরেক নাম হায়ারার্কিক্যাল, আরেকটা হচ্ছে ওয়েব লিঙ্কড, এর আরেক নাম নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে সিকোয়েন্স, আরেক নাম লিনিয়ার। আর এই তিনটা মিলে যেটা, সেটা হচ্ছে হাইব্রিড, ঠিক আছে? তিনটা মিলে যেটা, যে মানে কোনো স্পেসিফিক কিছু না, জাস্ট তিনটা মিলে যে কোনো কিছু। এটা দেখো ট্রি, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্রি, যে তুমি মেইনলি ওয়েবসাইটের একটা জায়গায় যাবা, সেখান থেকে তোমার আরো কয়েকটা ওয়েব পেজ ছাপে, আর কয়েকটা। তো আমরা যে হাইপার লিঙ্ক পড়ছি, এই হাইপার লিঙ্কের স্ট্রাকচার গুলো কিরকম হবে সেটাই আসলে এখানে দেখা যাচ্ছে, যে আমার এটা হচ্ছে আমাদের, আমরা বলি হচ্ছে হোম পেজ বা ল্যান্ডিং পেজ, হ্যাঁ। শুরুতে যেটা আসে সেটাকে আমরা বলি হোম পেজ বা ল্যান্ডিং পেজ, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের হোম পেজ বা ল্যান্ডিং পেজ, হ্যাঁ, হোম পেজ বা ল্যান্ডিং পেজ। ওকে, তারপর এগুলাকে আমরা বলি আমাদের মেইন সেকশন, বা আমরা বলি মূল ধারার পেজ। যে দেখো মূল ধারার পেজ, দেখো উদ্ভাসের ওয়েবসাইটে যখন আমরা যাই, উদ্ভাসের ওয়েবসাইটের উপরে থাকে যে উদ্ভাসের প্রোগ্রাম গুলো, হ্যাঁ, উদ্ভাসের মানে বাণী কার কার, বা উদ্ভাসের টিম নিয়ে কিছু কথা, বা উদ্ভাসের ব্রাঞ্চ গুলা, হ্যাঁ। তো উদ্ভাসের ওয়েবসাইটে যাওয়ার পর উপরে যে মেনু গুলা দেখা থাকে, অর্থাৎ হোম পেজ থেকে একটা ক্লিক করে আমি যেই পেজে যাইতে পারবো সেটাকে আমরা বলি হচ্ছে মূল ধারার পেজ, হ্যাঁ, বা মেইন ইন্ডেক্স, মেইন সেকশন। হোম পেজ থেকে একটা ক্লিক করে আমি যে পেজগুলো যাব। আবার মেইন সেকশন থেকে একটা ক্লিক করে আমি যে পেজগুলো যাবো, ওগুলো আমরা বলবো সাবসেকশন, বুঝছো? তো এটা কিন্তু মানুষের একটা কমন টেন্ডেন্সি, যে মানুষ আসলে খুব বেশি ক্লিক করতে চায় না। একটা ওয়েবসাইটে যে যদি 15টা ক্লিক করে তোমার একটা পার্টিকুলার জায়গায় যাইতে হয়, পার্টিকুলার একটা জিনিস পড়তে হয়, দেখতে হয়, তাহলে কিন্তু মানুষ অত আগ্রহী না ওই ওয়েবসাইটটা ইউজ করতে। বাট 2টা 3টা ক্লিক করে তুমি যদি জায়গা মতো চলে যেতে পারো, তাহলে কিন্তু মানুষ অনেক খুশি হয়। তো এই কারণে মানে একটা ওয়েবসাইট ডিজাইন করার সময় এটা খুব ইম্পর্টেন্ট, যে তুমি ওয়েবসাইটটা কিভাবে ডিজাইন করবা, কোন পেজে কোন লিঙ্ক রাখবা, কি করবা না করবা, হ্যাঁ। খুব বেশি যদি ক্লিক করতে হয়, মানুষ ওয়েবসাইট ইউজ করতে আগ্রহী না, হ্যাঁ।
তো আগ্রহী হয় না, বুঝছো? এটাকে বলে HCI, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন। HCI এর টপিক এটা, বুঝছো? যে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন মানে মানুষ কেমন কেমন সার্ভিস ইউজ করতে কমফোর্টেবল ফিল করে, বুঝছো? এটা নিয়েও প্রচুর গবেষণা আছে। হ্যাঁ, কেমন সার্ভিস, যেমন মনে করো যে একই কাজ করে, হ্যাঁ, দুইটা দুইটা সফটওয়্যার আছে তোমার কাছে, দুইটা সফটওয়্যার একই কাজ করে, কিন্তু যেই সফটওয়্যারটা দেখতে একটু সুন্দর, সুন্দর মানে কি, মানে ইউজ করে শান্তি আছে, বাটন গুলো একটু বড় বড়, ক্লিক করে শান্তি পাওয়া যায়, ঠিক আছে, বা ওই সফটওয়্যারে একটা ক্লিক করলে একটা ভিজুয়াল ইফেক্ট দেখা যায়, হ্যাঁ, কিছু একটা হয়, মানে একটা স্যাটিসফ্যাকশন আসে, বুঝছো? মানুষ কিন্তু এটা ইউজ করবে, এরকম অনেক কিছু ম্যাটার করে, বুঝছো? শুধু ভালো টেকনোলজি ইম্পর্টেন্ট না, হ্যাঁ, ভালো স্যাটিসফ্যাকশনও দরকার মানুষের আসলে, বুঝছো? তো এটা গেলো আমাদের ট্রি স্ট্রাকচার। এরকম ওয়েব লিঙ্কড মানে হচ্ছে যেখানে আসলে প্রত্যেকটা ওয়েব পেজ একদম ইন্টারকানেক্টেড, হ্যাঁ, মানে সব ওয়েব পেজ থেকে সব ওয়েব পেজে যাওয়া যাবে। এটা একটা ওয়েব পেজ, এটা একটা ওয়েব পেজ, এটা তিনটা মনে করো ফর এক্সাম্পল, এটা থেকে এটা যাওয়া যাবে, এটা থেকে এটাও যাওয়া যাবে, আবার এটা থেকে এটাও আসা যাবে, এটা থেকে এটাও আসা যাবে, এটা থেকে এটাও যাওয়া যাবে, এটাও আসা যাবে, মানে প্রত্যেকটা ওয়েব পেজ থেকে প্রত্যেকটা ওয়েব পেজে যাওয়া যাবে। এটা হচ্ছে ওয়েব লিঙ্ক। সবাই সবাই যেমন মেশ টপোলজি, আমরা টপোলজি পড়ছি না চ্যাপ্টার 2 তে, টপোলজির মতো ওয়েব লিঙ্ক হচ্ছে একটা মেশ টপোলজি, বুঝছো? সবাই সবার সাথে কানেক্টেড, সব পেজ, ঠিক আছে। সিকোয়েন্স বা লিনিয়ার মানে হচ্ছে যে একটা পেজ, তারপর আবার এই পরের পেজ, তারপর এই পরের পেজ, তারপর এই পেজ থেকে আগের পেজ আসবে, এই পেজ থেকে আগের পেজ আসবে, হ্যাঁ, একটা একটা সিকোয়েন্সিয়ালি কানেক্টেড, সবগুলো ওয়েব পেজ সিকোয়েন্সিয়ালি কানেক্টেড। সো মানে কখন তুমি কোনটা ইউজ করবা এটা ডিপেন্ড করতেছে ওই যে খুব বেশি ক্লিক যেন না করা লাগে মানুষের, বুঝছো? আর অনেক সময় দেখা যায় এই তিনটার কম্বিনেশন মিলায়া হচ্ছে হাইব্রিড বানায়, কিছু জায়গায় এরকম, কিছু জায়গায় এরকম, কিছু জায়গায় এরকম, এটাকে আমরা হাইব্রিড বলতেছি আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো আমরা হচ্ছে যে ওয়েব পেজের টপ লেভেল ডোমেইন গুলো .com, .gov, .mil, মিল মানে মিলিটারি, .edu, .net, .org, .int, ইন্ট মানে ইন্টারন্যাশনাল, হ্যাঁ, এই 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 টপ লেভেল ডোমেইন গুলো, এগুলো হচ্ছে আমাদের কি কান্ট্রি ডোমেইন নাকি না? এগুলো কান্ট্রি ডোমেইন না কিন্তু, হ্যাঁ, এগুলো টপ লেভেল ডোমেইন। আচ্ছা, তো আমরা কিছু কোয়েশ্চেন দেখি, যেহেতু এই পার্টটা ইম্পর্টেন্ট, এখান থেকে কি কোয়েশ্চেন আসে দেখো। যে ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য নয়, হ্যাঁ, ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য নয়। তো আমি হয়তো প্রথম ক্লাসে তোমাদের বলছিলাম যে যেই ওয়েবসাইট গুলো ইন্টারঅ্যাক্টিভ, যে ওয়েবসাইট গুলো ইন্টারঅ্যাক্টিভ ওগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, যেগুলোতে এরকম জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়, বুঝছো? ইন্টারঅ্যাক্টিভ যে ওয়েবসাইট গুলো, এগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, যেগুলোতে এরকম জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। ওকে, তো ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য নয় হচ্ছে হালনাগাদ তথ্য থাকবে, হ্যাঁ অফকোর্স, ব্যবহারকারী নির্দিষ্ট পেজ প্রদর্শন, সহজ উন্নয়ন ব্যবস্থা, আকর্ষণীয় লেআউট। দেখি তো কোনটা, হালনাগাদ তথ্য তো থাকবে ডাইনামিক ওয়েবসাইটে, তাই না? যেহেতু ডাইনামিক, সেটা অটোমেটিক চেঞ্জ হবে। সহজ উন্নয়ন না, ডাইনামিক ওয়েবসাইট আসলে সহজে উন্নয়ন করা যায় না। ডাইনামিক ওয়েবসাইট যদি চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু ভেজাল। ডাইনামিক ওয়েবসাইট যেহেতু ডাইনামিক, সো চেঞ্জ করাটা কিন্তু ডিফিকাল্ট। হ্যাঁ, স্ট্যাটিক মানে তো স্ট্যাটিক, যে ডেভেলপার যে ওয়েবসাইট বানাইছে সেই জাস্ট চেঞ্জ করবে। ডাইনামিক মানে কি, ওটা অলরেডি মানুষ ইউজ করতেছে, সো ওখানে চেঞ্জ করা মানে কি, তুমি তুমি যেগুলা বানাইছো ওগুলাতে চেঞ্জ করা, তারপর মানুষ যা লেখছে ওগুলাতে চেঞ্জ করা, তাই না? কারণ একটা ডেভেলপারই তো শুধুমাত্র ডাইনামিক ওয়েবসাইটের কন্টেন্ট, যেমন ইউটিউবে কি যারা ইউটিউব বানাইছে, ইউটিউবের কোম্পানি, ওরাই কি খালি ভিডিও আপলোড দেয়? পৃথিবীর যে কোনো মানুষ ভিডিও আপলোড দেয়, কমেন্ট করে, তাই না? তো ডাইনামিক, সো ইউটিউব যখন তুমি চেঞ্জ করতে চাবা কোনো কিছু, তোমার কিন্তু অনেক কিছু চিন্তা করে অনেক সময় নিয়ে এটা চেঞ্জ করা লাগবে, আপডেট করা লাগবে, ঠিক আছে? ডাইনামিক ওয়েবসাইট এটা ঠিক আছে, সহজ উন্নয়ন ব্যবস্থা না। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এডুকেশন, সো .edu। আচ্ছা, IPv6 অ্যাড্রেস, ওই যে বললাম IPv4 পড়ছে, IPv6 হচ্ছে এরকম এরকম অক্টেট না, এরকম হেক্সটেট, মানে 8টা করে করে, হ্যাঁ, এরকম হচ্ছে আমার 8টা থাকবে, বুঝছো? এরকম 8টা, তাহলে কত হয় তোমার, এই একটাতে হচ্ছে 16টা, তাই না? 16টা 16 বিট, 16 বিট গুণ 8, 16 গুণ 8 হচ্ছে 128, 128 বিট। IPv6 অনেক বড়, 128 বিট, ঠিক আছে, অনেক 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 বড়, ঠিক আছে IPv6। আচ্ছা, তো এরপর দেখি মানে IPv4 এর অলমোস্ট 4 গুণ নাকি, IPv4 এর 4 গুণ বিট লাগে, হ্যাঁ, ওটা 32 বিট, এটা 128 বিট, সো ওটা হচ্ছে 2 টু দি পাওয়ার 32। 32 বিট মানে কয়টা কম্বিনেশন আছে, 2 টু দি পাওয়ার 32। আর IPv6 এটা হচ্ছে IPv4, আর IPv6 এ কয়টা কম্বিনেশন আছে, 2 টু দি পাওয়ার 128টা টোটাল। অনেক 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 হিউজ একটা নাম্বার এটা, হ্যাঁ, বুঝছো, অনেক হিউজ, ঠিক আছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের যদি একটা করে আইপি অ্যাড্রেস দেয় তাহলে মনে হয় ফিল আপ হবে না, অনেক বড় নাম্বার, হ্যাঁ। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি আমাদের চ্যাপ্টার 4 এর লেকচার 3। তাহলে উইথ দ্যাট আমরা হচ্ছে চ্যাপ্টার 4 শেষ করে ফেললাম, আলহামদুলিল্লাহ। তো তোমাদের সাথে তাহলে অন্যান্য চ্যাপ্টারে আবার দেখা হবে। তো আনটিল দেন তোমরা ভালো করে প্রিপারেশন নাও, আর চ্যাপ্টার 4 এর ফার্স্ট আর লাস্টের জিনিসগুলো আবার একটু রিভাইজ দিও। কেউ কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আবার ভিডিওটা দেখে নিবা, এবং ইনশাআল্লাহ আমাদের কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সার্ভিসটা ইউজ করবা। তোমাদের জন্য শুভকামনা রইলো, হ্যাঁ, ভবিষ্যতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকো, আল্লাহ হাফেজ।